ওকে। এই আসসালামু আলাইকুম, সবাই ভালো আছো? কথা শুনতে পাচ্ছ আশা করি, ইনশাল্লাহ। এখন আমাদের আজকের টপিক হলো, আমরা থিমেটিক কোশ্চেন পর্যালোচনা করব। হ্যাঁ, বিশেষত সমন্বয় করা, যে কোথায় ঘাটতিটা থাকছে। হ্যাঁ, আর আগামী যদি আজকে সময় পাই তাহলে আমরা আজকে আমাদের পার্ট রয়ে গেছে কিন্তু আজকে আমি আরেকটা হোমওয়ার্ক দেব। হোমওয়ার্কটা হলো বঙ্গবন্ধুর উপরে যে প্যাসেজ একটা আছে, বঙ্গবন্ধু ফরেন পলিসি। হ্যাঁ, ওইটা তোমরা কিন্তু চেষ্টা করো আম, একটু হলেও মানে গো থ্রু করে রাখার জন্য। পুরোপুরি ভাবে যদি ট্রান্সলেট নাও করো, অন্তত পক্ষে রিট্রান্সলেট আর কি, অনুবাদটা নাও করো, আমরা চেষ্টা করব যে অন্তত পক্ষে কি করার জন্য বলো, কি করার চেষ্টা করবো বলতো? কি করার চেষ্টা করব? একজন রিপ্লাই করো। স্যার একবার পুরোটা রিডিং দিয়ে কি স্যার রিডিং বোঝার চেষ্টা মানে করব? অনুধাবন করার চেষ্টা করবো অন্তত পক্ষে, যেন প্যাসেজটা পরে আমি আমার সাথে যেন বলতে পারো যে এই লাইন একটা বাক্যটা পড়ার পরে যেন একটু সাবলীল ভাবে তোমার অনুমিত অর্থটা কি হয় যেন আমার সাথে তাৎক্ষণিক বলতে পারো। এই বলাটা একটা বড় যোগ্যতা, এই বলাটা তোমাকে সময় বাঁচাবে। ঠিক আছে? বঙ্গবন্ধু ফরেন পলিসির উপরে তাহলে একটা অধ্যায় হবে, একটা প্রশ্ন হয়ে যাবে, জাস্ট নোট করে ফেলবো ওইটার উপরে। তো চলো, আজকে যেটা আমরা পড়াবো, আজকে যেটা আমি স্যার তোমাদের একটা ক্লাসে কোশ্চেন দিচ্ছি। ছিল। হ্যাঁ, বলো। কোশ্চেনটা হলো, আমরা ইংরেজি কিছু কোটেশন গুলো কি বাংলা রচনা লেখার ক্ষেত্রে ব্যবহার করতে পারবো? কোনো সমস্যা নেই, অবশ্যই। ইংলিশ যেগুলো ইংলিশের বাংলা রচনা ইংলিশ কোড দেওয়া যায়, সমস্যা নেই। এটা তো লিঙ্গুয়া ফ্রাঙ্কা, তো বাংলা রচনায় মনে রাখবা, ইংলিশ রচনায় বাংলা কোটেশন আরবি কোটেশন দিতে পারবে না, কিন্তু জি স্যার। ইংলিশ বাংলা রচনায় ইংলিশ কোটেশন দেওয়া যাবে। কেন বলো? ওয়াই? ইট ইজ লিঙ্গুয়া ফ্রাঙ্কা। হ্যাঁ, ওকে, ডান। তো দেখি, আমার সাথে অবশ্যই তোমরা কিন্তু আজকে উত্তর সমন্বয় করবা, যারা রেকর্ডিং শুনে ক্লাস করবা তারাও কিন্তু এই কাজ করো। আগে দেখবা যে এইটার উপরে তোমার কতটুকু তুমি রিসিভ করতে পারছো, কতটুকু উত্তর বের করতে পারছো। আনলি সমন্বয় না করলে যত ভাবেই তুমি চেষ্টা করো ক্লাস শুনতে, মনে রাখবা ওই যে লেকচার শুনতে ভালো লাগে, কিন্তু আলটিমেটলি যদি প্র্যাকটিসটা, লার্নিং বাই ডুইংটা যদি না হয়, যদি আমি কাজ না করি, আলটিমেটলি আমি পারলে তো আরেকজন পারলে তো লাভ হবে না, আমারই ঘাটতি কোথায় সেটা বের করা লাগবে। তো যারা ক্লাসটা শুনবা তারা অবশ্যই আগে প্যাসেজটা সলভ করে নিও। আমরা চেষ্টা করবো হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট, এটার একটা প্রশ্ন উত্তর। তো আমরা প্রশ্ন করা আমরা প্যাসেজ পড়া, তোমাদের আবার আমি মনে করাই দিচ্ছি। আগে প্রথমে প্রশ্ন পড়বো, প্রশ্ন করা পড়ার সময় আমরা কিওয়ার্ড গুলাকে আন্ডারলাইন করবো, হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট এটা। হ্যাঁ, তারপরে হোয়াট ইজ দ্য রিলেশন এবং পপুলেশন ডেভেলপমেন্ট এন্ড গ্রোথ অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ। হোয়াট ইজ দ্য সায়েন্টিস্ট মিস্টার কালাম ওরিড অ্যাবাউট ওরিড। তারপরে এই একটা বাক্য দিয়ে বলছে যে এক্সপ্লেইন হোয়াই, এটা কেন, তুমি এটার সাথে সাপোর্ট করো কি না করো, করো কি করো না। তো হ্যাঁ বা না ব্যাখ্যা করবো। পটেনশিয়াল ডেঞ্জার অফ নিউক্লিয়ার এনার্জি। তো আমরা কি কাজ করব, তোমার প্রশ্ন পড়ার সাথে সাথে একটা অনুমিত উত্তর আমরা মনে মনে ইয়ে করব। এই কথা মনে আছে কিনা? প্রশ্নগুলা পড়ার সাথে সাথে আমরা কি প্যাসেজের জন্যই অপেক্ষা করব পুরোপুরি ভাবে, নাকি চেষ্টা করবো একটা অনুমিত উত্তর বের করার জন্য? স্যার অনুমিত উত্তরই আগে বের করব। বের করব। যেমন ধরো, এই ধরনের প্রশ্ন যদি হয়, ডেসক্রাইব দ্য রিলেশন এবং এবং পপুলেশন ডেভেলপমেন্ট এন্ড গ্রোথ অ্যাকর্ডিং টু প্যাসেজ। এই যখন বলতেছে রিলেশন এবং পপুলেশন ডেভেলপমেন্ট এন্ড গ্রোথ, হ্যাঁ, এটার মধ্যে রিলেশনটা বের করার জন্য এটা প্যাসেজ খুঁজে বের করাটা কি খুব সহজ কাজ মনে করো? না স্যার, কঠিন। না স্যার। এবার তোমার এবার প্যাসেজে বাদ দাও, এবার তোমার আহ তোমার বুদ্ধি থেকে বলো, এই তিনটার সাথে সম্পর্কটা কি বিচ্ছিন্ন নাকি ওতপ্রোতভাবে জড়িত? স্যার ইন্টার কানেক্টেড বা এই ওতপ্রোতভাবে এই জড়িত। এই একটু যখন বের করে ফেলছো, এই তখনই তোমার উত্তর কিন্তু ডেভেলপ করার সুযোগ হবে। বাই চান্স যদি, কারণ এটা কিন্তু পুরো প্যাসেজটাকে এই ধরনের দুই একটা প্রশ্ন আসে দেখো, এই ধরনের প্যাসেজের প্রশ্নে তোমার ভাবতে হবে যে পুরো প্যাসেজ এর ফোকাস করে লিখছে। অর্থাৎ তুমি একটা আগেই কি হইতে পারে একটা অনুমিত সিদ্ধান্ত নিয়ে নিও। অনুমিত সিদ্ধান্ত, তোমার অনুমান থেকে কিন্তু প্যাসেজ খুব দূরে যাবে এমনটা না।
আচ্ছা, হ্যাঁ। আর আচ্ছা, এরপরে হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট, তাহলে এটার তো আমরা উত্তর কোথায় পাবো? অলরেডি মূল কি পয়েন্টটা কোথায় আছে? স্যার 7 নাম্বার লেটার টু এডিটরে। পাওয়া যাবে, কিন্তু আমরা তো শুধু কি এক বাক্যে উত্তরটা লিখবো নাকি কিছু কিছু সাপোর্টিং আইডিয়া দেওয়ার চেষ্টা করব? কিছু সাপোর্টিং আইডিয়া তো দিতে হবেই স্যার। যদি সাপোর্টিং আইডিয়া আমি দেই তাইলে কি প্রথমেই লিখে ফেলা সহজ? না স্যার, সবগুলো তখন সমস্যা। প্রশ্নের অ্যান্সার করে এক নাম্বারটা আর অ্যান্সার। সাপোর্টিং আইডিয়া বের করার সিস্টেম কি? লেটার লেটার টু দ্য এডিটর। নো, মেইন আইডিয়া লেটার টু এডিটরে আছে। এই প্রশ্নগুলো পরপর প্রশ্নগুলা বিভিন্ন ভালো পেজে করে, প্যারা পোস্টারে প্যারা দেওয়া আছে স্যার। প্যারা প্রথম ইয়াগুলো। এই যে লাইনগুলা পড়লে, হ্যাঁ, এই যে জি ধরো স্যার। মেসেজের কোশ্চেন। ইকোলজি, ধরো তুমি তাৎক্ষণিকভাবে বলে ফেলতে পারো যে ইকোলজিক্যাল ডিজাস্টার নিয়ে কথা বলছেন। তুমি ধরো প্যাসেজ দাও নাই, প্যাসেজে তুমি কি করো নাই, ধরো প্যাসেজ পড়ো নাই, না পড়েও তুমি অনুমান করতে পারতেছো যে প্যাসেজটা কি নিয়ে হইতে পারে, তাহলে তুমি মেইন আইডিয়াটা যদি ধরো ইয়ে থেকে দেখো, এখানে নিশ্চয়ই একটা বিষয় নিয়ে উদ্বেগ ছিল, উদ্বেগের বিষয়টা বের করলা, মানে এটা উদ্বেগের বিষয়টা ফাইন্ড আউট করতে পারলে আমরা কিন্তু অনেক কিছু বের করে ফেলতে পারবো। তারপরে নিউক্লিয়ার এনার্জির ভয়াবহতা নিয়ে তিনি কথা বলছেন, ফিউচার এনার্জি ক্রাইসিসের সমাধান নিয়ে কথা বলছেন, তারপর রিনিউয়েবল এনার্জির গুরুত্ব নিয়ে কথা বলছেন, তারপরে কি বলো ফিউচার ওয়াটার ফর ফিউচার জেনারেশন নিয়ে কথা বলছেন, তাই না? এইগুলা রিফ্রেজিং করে দিলে কিন্তু 1 নম্বর প্রশ্ন খুব স্মার্টলি তুমি হ্যান্ডেল করছো, মানে হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট। তাহলে হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট এক বাক্যে আমি বলতে পারি, নো প্রবলেম, মূল কথা চলে আসলো, সাথে আমি কি দিতে পারি বলো একটু? সবগুলো স্যার কোশ্চেনের কি সাপোর্টিং পয়েন্ট দিব? আইডিয়া গুলো দিয়ে দিব। সাপোর্টিং আইডিয়া গুলো পয়েন্ট আকারে দিলে দিতে পারো, এবং ভালোই হবে, খারাপ না, একটু লেন্থটা বাড়বে। ওকে। এবং আবারও বলে রাখলাম, যারা তুমি বলবা যে স্যার এটার যুক্তি প্রমাণ কি, যারা ভালো করছে, ওই যে বললাম না খাতা দেখতে, দেখো যে ওরা কিন্তু একটু আহ, আহ, মানে অ্যানালিটিক্যালি লিখছে, মানে সংক্ষেপে উত্তর লিখছে এমনটা না। আর এখানে সংক্ষেপে লেখার দরকার কি আমার, তাই না? প্রশ্নের ডিমান্ড তো একটু বড় করা। ওকে। আচ্ছা, তো হাউএভার এই প্যাসেজের মাধ্যমে আমরা আরেকটা বিষয় আমরা ইয়ে করবো যে সাস্টেইনেবল, সরি, আমরা যদি নিয়া এই প্যাসেজের মাধ্যমে আমরা আরেকটা বিষয়ে অগ্রসর হব, কি সেটা বলো তো? আমরা ওই রিনিউয়েবল রিনিউয়েবল এনার্জি। এনার্জির রচনার কোর পয়েন্ট গুলো আমরা এখান থেকে নিয়ে নেবো, ঠিক আছে? আর বাকিগুলা তুমি রচনা থেকে নিবা, কোন রচনা থেকে? ওই কমন রচনা থেকে, হ্যাঁ। তো আসো, উম, তো প্রথম বাক্যটাতে বলছে যে ইন্টারন্যাশনালি accredited স্পেস সায়েন্টিস্ট এন্ড ফর্মার ইন্ডিয়ান প্রেসিডেন্ট ওয়াইডলি নোন এজ মিসাইল ম্যান অফ ইন্ডিয়া ডক্টর আবুল পাকির জৈনুল আবেদিন Mohammad Abdul Kalam addressed the delegates of the Space Summit on January 4, 2003, designed as a part of 19th Indian Science Congress, which is organized by ISRO and Bangalore University. তাহলে মানে এটা মূল মূল বিষয়টা কি বলো, এই লাইনটার অর্থটা এক শ্বাসে বলো। আম, শেষ থেকে যদি তুমি অনুমান করে আসো, শেষ থেকে যদি বলো, ইনস্ট্যান্টলি বলো। তাহলে ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি, ইসরো বুঝছো কিনা? জি স্যার, জি স্যার। ইন্ডিয়ার স্যার স্পেসিয়া। স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইন্ডিয়া। তাহলে এই কয়েকদিন আগে না ইয়া পাঠাইছিল, মহাকাশে কি একটা উৎক্ষেপণ করছিল গতকালকে কিছু, স্যার। স্যার স্যার গতকালকে পৌঁছেছে। গতকালকে চন্দ্রযান। সফল হয়েছে কিনা? জি হয়েছে স্যার, স্যার। সফল সফল হয়েছে। নিঃসন্দেহে এটা একটা মাইল ফলক। ওকে। তো বেঙ্গালুরু ইউনিভার্সিটি এবং ইসরো কর্তৃক যৌথভাবে আয়োজিত 90তম বিজ্ঞান সম্মেলন 2023 সালে 90তম বিজ্ঞান 2023 সালের 4 জানুয়ারি 90তম বিজ্ঞান সম্মেলনে মহাশূন্য বিষয়ক উম, বক্তৃতায় ডক্টর এপিজে আব্দুল কালাম কি বলো, কি করেছেন বলো? উম, একটি ভাষণ দিয়েছেন, এই তো মূল কথা। আচ্ছা, ইন দ্য স্পেশাল সেশন the president delivered his lecture entitled Vision for the Global Summit, Global Space Community, Happy and Happy and Secure Planet Earth। এই শিরোনামে তিনি কিন্তু মূলত তাই দিছেন। তো টাইটেল পাইতে কিন্তু তুমি এখানে কিন্তু অলরেডি টাইটেল সম্পর্কে ধারণাই দিয়ে আছে, তাই না?
উনি তো টাইটেল, এই প্যাসেজের টাইটেলে তো অলরেডি কিছুটা দেয়া আছে না এটা নাকি? জি স্যার। ধরিত্রী কিভাবে নিরাপদ ধরিত্রী, তাই না? জি স্যার। The lecture encompassed aspects related to growth of technology and human impact, society and economic growth, transformation of human society into a knowledge-based society, environment, ecology, water and mineral resources as the world moves to a knowledge-based society, and finally ensuring a prosperous, happy and secure planet Earth. He also unveiled issues like dynamics of terrorism, energy, water needs for future generations, etc. He laid the emphasis for river networking in Indian subcontinent to solve the problem of drought and floods. He further highlighted how space technology could be used as a powerful tool for achieving his vision of prosperous, happy and secure planet. However, এগুলো এই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলছেন, তাই না? তার আলোচনা মানে টোটাল বক্তৃতার মধ্যে এই সমস্ত বিষয়গুলো নিয়ে তিনি কথা বলছেন, তাই না? ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে কিভাবে বন্যা, খরা, দুর্ভিক্ষ রোধ করা যায়, তাই না? তারপরে ওই যে ভবিষ্যৎ প্রজন্মের উম, জল মানে পানি সংকট নিয়ে কথা বলছেন, তাই না? তারপরে স্পেস টেকনোলজি নিয়ে কথা বলছেন, এগুলো নিয়ে তার আলোচ্য বিষয় ছিল। ওকে, আচ্ছা। In the speech, Mr. Kalam especially emphasized a very important aspect of mankind's future energy crisis. এবার হলো কোন বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে তিনি ইয়ে করছেন? ফিউচার এনার্জি ক্রাইসিস। ফিউচার এনার্জি এনার্জি ক্রাইসিস। এনার্জি ক্রাইসিস, হ্যাঁ। ওই যে মূলত আবুল কালাম, এপিজে আব্দুল কালাম তোমার ফিউচার এনার্জিকে, আবুল কালাম আজাদ নামে কিন্তু বাংলাদেশে একজন ইয়া ছিল জানো, উম, এই মাওলানা, যুদ্ধ অপরাধের যখন মাওলানা বিচার আবুল হয়, কালাম আজাদ। হ্যাঁ, তখন যে তিনি পালাইছেন, এরপরে কিন্তু আর কোনো হদিস পাওয়া যায়নি, তাই না? মনে আছে কিনা তোমাদের? আচ্ছা, এরপরে in the speech, Mr. Kalam specially emphasized a very important aspect of mankind's future energy crisis. আচ্ছা, খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনো। He point out মানে কি, তিনি উল্লেখ করেছেন কি, খুঁজে বের করো। that the era of wood and biomass has almost come to an end. কিসের যুগ শেষ হয়ে গেছে? কাঠ এবং বায়োমাস। কাঠ এবং বায়োমাস। দ্য এজ অফ, তাহলে কাঠ একটা সময় কাঠ টাঠ চলতে গেলে শেষ। দ্য এজ অফ অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস would soon be over within the next few decades. কি শেষ হয়ে যাবে কয়েক দশকের মধ্যে? ন্যাচারাল তেল গ্যাস এবং এবং তেল। প্রাকৃতিক। পয়েন্ট আউট করো, মনে রেখে। প্রথমে বলছে যে উড এবং বায়োমাসের যুগ শেষ। 2 নম্বরে বলছে যে অয়েল এবং ন্যাচারাল গ্যাস কিছু কয়েক দশকের মধ্যে ফুরিয়ে যাবে। তৃতীয়ত বলছে মেসিভ বার্নিং অফ ওয়ার্ল্ডস কোল রিজার্ভস মে লিড টু এ ওয়ার্ল্ড ওয়াইড ইকোলজিক্যাল ডিজাস্টার বিকজ কোল বার্নিং ইমিটস দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট অফ কার্বন ইন দ্য অ্যাটমসফিয়ার। আর বলছে যে মেসিভ, তাহলে 3 নম্বর অপশন আছে তোমাদের নাকি, কয়লা পোড়ানো। কিন্তু বেশি প্রচুর পরিমাণে কয়লা পোড়ালে কি হয় বলতো? কার্বন কার্বন ডাইঅক্সাইড এমিট করে। নিঃসরণ কার্বন হয়। ডাইঅক্সাইড বেশি নিঃসরণ বের হয়। হ্যাঁ, অতএব যেটা পরিবেশের ভারসাম্য নষ্ট করে। ইউক্রেনস ফর্মার সোভিয়েত ইউনিয়ন, মানে ইউক্রেনস চেরনোবিল disaster in 1986 has exposed that nuclear energy can be potentially dangerous too. ইউক্রেনের চেরনোবিল দুর্ঘটনা এর প্রমাণ করে যে তোমার নিউক্লিয়ার এনার্জির একটা সম্ভাব্য কি রয়েছে বলো, বিপদ রয়েছে, ঝুঁকি রয়েছে। ঝুঁকিপূর্ণ। So according to Kalam, the only solution that mankind can look to is the massive use of solar energy in the future because it has some advantages over other forms of renewable energies. অতএব তিনি 4টা বিষয় নাকচ করেছেন। কয়টা বললো তো? 4টা বিষয়ের মধ্যে কোনো সম্ভাবনা তিনি খুঁজে পান নাই। কোন 4টা? কাঠ, তারপরে কাঠ, বায়োমাস, তেল, এগুলা যদি
এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট আসে, তাহলে এপিজে আব্দুল কালামের যে আশঙ্কাটা মনে রাখবা যে এটা কত বাস্তব। এক নম্বরে কাঠ বায়োমাস বাদ দিছেন, এটা বাদ নাই, যুগ শেষ। দুই, ন্যাচারাল গ্যাস, অয়েল বাদ অয়েল। দিছেন, ন্যাচারাল ন্যাচারাল গ্যাস, তারপর কোল। ফুরিয়ে যাবে কয়েক দশকের মধ্যে। তিন নম্বরে কোল। কয়লা। কোল কি হবে? কোল তো আছে, কিন্তু কোল পোড়ালে কি হয়? স্যার বেশি অতিরিক্ত পরিমাণে কয়লা কার্বন ডাই অক্সাইড পোড়ালে নিঃসৃত হবে। কার্বন ডাই অক্সাইডের নিঃসরণ বেড়ে যাবে, কার্বন যার ডাই, নিশ্চিত হবে। তাহলে অতএব আমাদের নিউক্লিয়ার আর এনার্জি শুধু আছে। কার্বন ডাই অক্সাইড তো না, সালফারও তো জি স্যার। বাড়বে। হ্যাঁ, সালফার তো, হ্যাঁ। চতুর্থত তার ফলে আমাদের অ্যাসিড বৃষ্টি হবে। নিউক্লিয়ার আছে। নিউক্লিয়ার এনার্জি। নিউক্লিয়ার আছে, তাহলে কি হবে? কিন্তু এখানে তো স্যার বিস্ফোরণের ঝুঁকি আছে। চারটা বিষয় বিস্ফোরণের বাদ ঝুঁকি। দিতে, চারটা বিষয়ের মধ্যে কোনো যেহেতু আশা দেখেন নাই, তবে আশা কোথায় পাচ্ছেন? সোলার এনার্জি। রিনিউয়েবল সোলার এনার্জি। এনার্জি, হ্যাঁ, রিনিউয়েবল রিনিউয়েবল এনার্জি। এনার্জি। কিন্তু রিনিউয়েবল এনার্জি গুলোর মধ্যেও সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছেন সোলার এনার্জি। তবে হ্যাঁ, কারণ রিনিউয়েবল এনার্জির মধ্যে সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ কোথায় আছে? সোলার সোলার এনার্জি। এনার্জিতে। তিনি কিন্তু রিনিউয়েবল এনার্জি সবগুলোতে জোর দেন নাই, দিয়েছেন কোথায় বলো? সোলার এনার্জিতে। আচ্ছা, তোমরা কি জানো আজকের দিনে, গতকালকে একটা দুর্ঘটনা, গতকালকে 20,000 শিশু মারা গেছে। না স্যার, না জানি না। স্যার, জানি শোনো না। নাই? না স্যার, না স্যার। তাই নাকি? কি বলো? আচ্ছা, দেখবা প্যাসেজের মধ্যে পাইবা। Now, why has Kalam put so much importance to the issue of energy? তাহলে কেন মিস্টার কালাম এই এনার্জির উপরে এত বেশি জোর দিয়েছেন? The energy sources have always been a major factor of change throughout the world. এই এনার্জির কারণে পৃথিবীতে বড় বড় পরিবর্তন গুলা ঘটছে, তাই না? দেখো, তেলের জন্য মোটামুটি সারা পৃথিবী বিবদমান, তাই না? এই যে মধ্যপ্রাচ্যে যত সংঘাত, গোড়ায় কি বলতো? তেল। তেলের জন্য স্যার। এনার্জি। আচ্ছা, তারপরে হলো মানে এনার্জি বললো। আচ্ছা, তারপরে হলো যে the world's petroleum consumption has increased from, আচ্ছা এখানে কিন্তু অনেক প্রশ্ন উত্তর পাওয়া গেছে, আমরা উত্তরগুলো মিলাবো। জাস্ট আমি প্যাসেজটা পড়াচ্ছি তোমার এই উদ্দেশ্যে, যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের উপরে একটা মানে রচনা কেন তুমি লিখতে, এখানে ডকুমেন্ট দলিল ইয়ে নিতে পারো, রেফারেন্স নিতে পারো। হ্যাঁ, কিছু লাইন এখান থেকে নিয়ে নিতে পারো, রচনাটা হয়ে যাক। মানে আমি পড়াচ্ছি রচনার উদ্দেশ্য মাথায় রেখেও। Why has Kalam put so much importance to the issue of energy? তো বলছে যে the world's petroleum consumption has increased from annually 3 billion barrels in 1930 to annually 50 billion barrels today. ও, তাহলে বলো মানে দ্যাট মিনস 1930 সালে বার্ষিক তেলের ব্যবহার হতো কত, পেট্রোলিয়ামের ব্যবহার? 3 ব্যারেল, 50 3 বিলিয়ন বিলিয়ন ব্যারেল, 3 বিলিয়ন ব্যারেল। আর এখন মাত্র কত? 5 50 বিলিয়ন, তাই বিলিয়ন না? 50 ব্যারেল। বিলিয়ন। 50 বিলিয়ন ব্যারেল। বিলিয়ন। আচ্ছা, ইন দ্য নেক্সট কোয়ার্টার সেঞ্চুরি, ইন দ্য নেক্সট কোয়ার্টার সেঞ্চুরি মানে বললে কত সাল বলো? 2030। পরবর্তী নেক্সট পরবর্তী 25 বছর স্যার। 25 বছর পরবর্তী মানে স্যার। 2025 সালের মধ্যে। হ্যাঁ, the world's population is expected to be about 8 billion, which is 30% higher than today. উনি 2013 সালে 3 সালে ভাষণটা দিয়েছেন। তো এখন তো 25 সালের দ্বার প্রান্তে, পৃথিবীতে কি মানুষ 800 কোটি কিনা? জি স্যার। এবং সেটা ওই সময়ের তুলনায় 30% বেশি। ওই সময়ের তুলনায় 25-এ এসে পৌঁছে নাই, কিন্তু 800 কোটি ক্রস করে, এবং এটা 30% বেশি গেছে 2000 কত তুলনায় বলো? 2000 এর তুলনায়। আনবিলিভেবল না? দেখছো অবস্থাটা? ওই সময় 600 কোটি ছিল, এই কয় বছরে 30 কোটিতে পড়ছে, মানে 800 কোটি হয়ে গেছে। ডেভেলপিং কান্ট্রিজ উইল গ্রো দেয়ার ইকোনমিজ অ্যাবাউট 2 টাইমস ফাস্টার দ্যান ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রি। বলো, জিডিপি বৃদ্ধিটা কি উন্নত দেশের বেশি হয় না উন্নয়নশীল দেশের বেশি হয়? বেশি হয়, কারণ উন্নয়নশীল দেশের GDP ছোট থাকে। কারণ উন্নত দেশে স্থির থাকে। হ্যাঁ, দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে, তাই না? সত্য না? কথা সত্য না এটা? দেখো, মানে আমার কাছে জি মনে হয় স্যার। ভবিষ্যৎবাণী করে গেছেন। জি স্যার। মিলতেছে কিভাবে? গ্লোবাল একটা বক্তৃতা দিচ্ছেন, বক্তৃতা কিভাবে কত বাস্তব এখন আমরা এসে টের পাচ্ছি। গ্লোবাল ইকোনমিক গ্রোথ ইজ এক্সপেক্টেড টু
কন্টিনিউ এট 3% পার ইয়ার। শুধু কি 3%? এটা মানে 3%, হ্যাঁ, গ্লোবাল ইকোনমিক গ্রোথটা 3% উপরে আছে, তাই না? কিন্তু উন্নয়নশীল 5% দেশগুলো কাছাকাছি। 6-7, হ্যাঁ, এই উন্নয়নশীল দেশগুলোর কত, 8, 8, 7, 8, 9, তাই না? এরকম যাচ্ছে। Consequently, the global demand for energy will grow about 1.7% per year on an average. তো প্রতি বছর কত পার্সেন্ট হারে বাড়বে? 1.7% হারে। 7 1.7% হবে। হ্যাঁ, এনার্জির চাহিদা। It indicates a 50% rise of energy consumption by 2030। অর্থাৎ এনার্জির চাহিদা 2030 সালে 30 সালের আমাদের কত মধ্যে পার্সেন্ট বাড়বে? কত পার্সেন্ট বাড়বে? 50%। 50%। If the world's daily petroleum consumption is 220 billion barrels now, অর্থাৎ 2013 সালে যদি 220 বিলিয়ন ব্যারেল দাঁড়ায়, ঠিক আছে, it will rise to 335 million barrels by that time। 2030 সালে, মানে by that time means 2030 সাল 2030 সালের মধ্যে সেটা পৌঁছবে কততে? 335 335 ব্যারেল। বিলিয়ন। The present reserve of hydrocarbon energies resources is limited। হাইড্রোকার্বনের উপর তো নির্ভর করা যাবে না, তাই না? And it will not be sufficient to meet the future energy challenges of the world। Okay, আচ্ছা গেল। The bottom line of the Kalam's speech indicates the concern of mankind in the first century। Okay, অর্থাৎ মোট কথা হলো আমরা হাইড্রোকার্বনের উপরে নির্ভর করতে পারবো না, আমাদের আলটিমেটলি যাইতে হবে কোথায় বলো? তিনি কি হাইড্রোকার্বনে কোনো আশা দেখাইতে পারছেন আমাদেরকে? না না স্যার। স্যার। না, ঠিক আছে, আচ্ছা। অতএব মানে তবে একটা কথা মনে রেখো যে এই আমরা যে প্রশ্নগুলো পড়ছিলাম ওই প্রশ্নে কিন্তু প্রায় এইখান থেকে তেমন কোনো কোশ্চেন নাই। তো যে এটা আমি পড়ানোর উদ্দেশ্য হলো এটা স্কিপ করে দিতে পারতাম, এটা হলো রচনায় কাজে লাগাইতে পারি কিনা সেজন্য। হ্যাঁ, ওকে। মিস্টার কালাম অলসো টকড অ্যাবাউট ওয়াটার ফর ফিউচার জেনারেশন। ফিউচার জেনারেশনের ওয়াটার নিয়ে কথা বলছেন, জল সংকট নিয়ে। কি more than 70% of Earth's surface is having water, মানে কি? পৃথিবীর প্রায় 70%-এর বেশি 70% বেশি পানি পানি রয়েছে। ব্যবহার করে। More than 70% of Earth's surface is having water, 70%, but only 1% is available as fresh water for drinking purpose। কিন্তু পানি সুপেয় পানি খাওয়ার জন্য কত পার্সেন্ট আছে? 1%। মাত্র 1%। Currently, more than half of the world's 6 billion population is without access to safe drinking water and sanitation। 6 billion population মানে কি? Half of 6 billion population 600 কোটি। 300 কোটি। মানে 300 কোটি স্যার। 300 কোটি নিরাপদ, স্যার। 300 কোটি মানুষের নিরাপদ পানি, সুপেয় পানি নাই, স্যানিটেশন নাই। পানি দুটাই Okay, পাচ্ছে না। হ্যাঁ। 20,000 children are dying every day due to polluted drinking water, more than the total mortality due to cancer, AIDS, wars and accidents। ক্যান্সারে কিন্তু একটা বড় অংশ মারা যায়। এইডস, ওয়ার্স এন্ড অ্যাক্সিডেন্টস, এই টোটাল গুলার চেয়ে এই টোটাল 4টা ঘটনায় যত শিশু মারা যায়, অ্যাক্সিডেন্টে অনেক মারা যায়। অল টাইপস, রোড অ্যাক্সিডেন্ট না, অল টাইপস অফ অ্যাক্সিডেন্ট, সকল এই 4টা বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনায় যে সকল শিশু মারা যায় তার চেয়ে বেশি প্রতিদিন মারা যায় পলিউটেড ড্রিঙ্কিং পানি পান করে। সেটা এভারেজ 20,000। বুঝছো কিনা? আমি যে বললাম যে ক্লাসের শুরুতে বলছিলাম যে গতকালকে 20,000 শিশু মারা গেছে, এটা বুঝছো কিনা এবার? জি স্যার, বুঝতে পারছি স্যার এবার। এটা মানে তোমার যদি এটা এমনি বলে যে 20,000 জন মারা গেছে, তোমার কাছে খুব অ্যালার্মিং নিউজ মনে হচ্ছে, কিন্তু ওই যে হত্যা করা আর এইভাবে যে আমরা মানে একটা মেকানিজম তৈরি করে শিশুদেরকে ধ্বংস করছি, তাই না? এবং দীর্ঘমেয়াদী, তুমি ভাবতেই পারবে না যে এগুলো, এই যে হেপাটাইটিস কি বলো, ইটি কোনটা বলতো, একটা পানিবাহিত রোগ আছে মারাত্মক, সাংঘাতিক। এআরই যায়। স্যার, বি আমাদের হেপাটাইটিস বি। হ্যাঁ, না ওরে না না, বি নাই। বাবা, এই মানে এই দুটো হচ্ছে পানিবাহিত, আর বাকিগুলো ব্লাড বর্ন। পানিবাহিত ঢাকা শহরে তুমি বুঝতে পারবে না যে কোন জায়গা দিয়ে এই সমস্ত রোগ পালাই হইয়া। পানি তো একদম চরম মাত্রা অনিরাপদ পানি। হ্যাঁ, তো এটা একটা ভয়াবহ বিষয়। আচ্ছা, তো এটা আর কি, তো এটা মনে রেখো অবশ্যই। তোমার জলসংকট, পরিবেশ এই সব মিলিয়ে আসলে কিন্তু এই তথ্যটা তুমি দিয়েই ফেলবা।
যে 2000 মানে প্রতি বছর এভারেজ, প্রতি বছর নাকি ডেইলি? ডেইলি স্যার, এভরি ডে। ডেইলি, প্রতিদিন। তুমি আনবিলিভেবল, এটা একটা কেমন কথা, শুনলে তো ধক করে ওঠার কথা। হম, এবং এবং এটা শুধু মর্টালিটি রেটটা মোর দেন টোটাল মর্টালিটি ডিউ টু ক্যান্সার, এইডস, ওয়ার্ডস এন্ড। স্যার আপনি মিউট হয়ে গেছেন। তারপরে কি? আহ, আচ্ছা, তারপরে মোর দেন টোটাল মর্টালিটি ডিউ টু ক্যান্সার, এইডস, ওয়ার্ডস এন্ড অ্যাক্সিডেন্টস বাই দ্য ইয়ার 2025। পরিসংখ্যানগুলো কিভাবে মিলছে? তিনি ভাষণটা দিচ্ছেন কত সালে? 2003 দুই সালে হাজার স্যার। তিন দুই দেখো হাজার কি তিন সালে ভালো লাগতেছে না? দেখো, আমরা কিন্তু সেই ভাষণ যখন 2025 সালে পৃথিবীর জনসংখ্যা 800 কোটিতে পৌঁছবে, as many as 7 billion will be living under conditions of moderate, high and extreme water scarcity, তখন প্রায় 700 কোটি মানুষ চরম, মধ্য অথবা উঁচু, মধ্যম, উঁচু বা চরম মাত্রায় পানি সংকটে ভুগবে। পানি সংকট নাকি সুপেয় পানি সংকটে ভুগবে? স্যার, সুপেয় সুপেয় পানি। পানির সংকট। সুপেয় পানি। সংকটে। হ্যাঁ, দ্য ফার্স্ট ইজ টু রিডিস্ট্রিবিউট ওয়াটার সাপ্লাই, দ্য সেকেন্ড ইজ টু, তাহলে আমাদের হলো যে তো দেয়ার ইজ এ ফোর ফোল্ড পাথ টুয়ার্ড সেফ ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার। এপিজে আব্দুল কালামের কথা সারা বিশ্বব্যাপী কিভাবে গ্রহণ করছে, তোমার আমি কয়েকটা রেফারেন্স দেখাবো। দ্য ফার্স্ট ইজ টু রিডিস্ট্রিবিউট ওয়াটার সাপ্লাই, দ্য সেকেন্ড ইজ টু সিক নিউ সোর্সেস, দ্য থার্ড ইজ টু save and reduce demand for water, and fourth is to recycle used water supplies। প্রথমটা হলো তাহলে কি, রিডিস্ট্রিবিউট ওয়াটার সাপ্লাই, কোনো ডিস্ট্রিবিউট করে, তাই না? সেকেন্ড হলো জল, সুপেয় পানির নতুন উৎস খোঁজা। তৃতীয়ত কি বলো? যে ডিমান্ড আছে ওটাকে পানির কমানো। চাহিদা চাহিদা কমানো কমানো এবং কমানো এবং পানি সংরক্ষণ করা। সংরক্ষণ করা, হ্যাঁ, সংরক্ষণ করা। ফোর্থ ইজ টু রিসাইকেল ওয়াটার, ব্যবহৃত পানি আবার কি করো, পানিকে পুনর্ব্যবহার করা। পুনরায় ব্যবহারযোগ্য Hence, করে তোলা। leading industrial countries have taken initiatives to tap alternative energy sources, mainly known as green or renewable energy sources। ফলে এইখান থেকে উন্নত দেশগুলো, শিল্পোন্নত দেশগুলো কি করছে বলে, এই উম, এই এনার্জি সোর্সের অল্টারনেটিভ হিসাবে কি নিয়েছে বলতো? তেলের আশ্রয় নিয়েছে নাকি কোনটা বেশি নিয়েছে? গ্রিন বা রিনিউয়েবল এনার্জি সোর্সেস। হ্যাঁ, রিনিউয়েবল এনার্জি। আচ্ছা, তো একটা উত্তরগুলো দিতে দিতে আমি কথা বলবো। প্রথম প্রশ্নটার উত্তর যদি আমি বলি, হোয়াট ইজ দা, আচ্ছা তাহলে আমি আমি তোমরা খাতা খুলো, তোমাদের উত্তরের সাথে আমার অনুমিত উত্তরটা, আমি এটা খুব দ্রুততম সময়ের মধ্যে লিখছি, তোমরা হয়তো ভালো লিখতে পারবে আশা করি। তো প্রথমটা আমরা দেখো, তোমরা তো জানোই যে দ্য পেসেজ সেন্টার্স অন স্পিচ বাই মিস্টার ফর্মার প্রেসিডেন্ট ইন, তাই না, রিনাউন্ড স্পেস সায়েন্টিস্ট আবুল পাকির জয়নুল আবেদিন শেয়ার স্লাইড। এই শেয়ার স্লাইড মানে কি বুঝছো কিনা? শেয়ার স্লাইড, এটা চেষ্টা করবে ব্যবহারের জন্য। আই উইল শেড লাইট, শেড স্লাইড, আলোকপাত করতেছে স্যার। বাংলায় বলেন এই বিষয়টা তিনি আলোকপাত করেছেন। কি সুন্দর এই কথাটা, হ্যাঁ, হেয়ার দ্য প্যাসেজ শেডস লাইট, হ্যাঁ, অনেক নিয়ম আর, বুঝছো কিনা বিষয়টা? এই লাইনটা ব্যবহার করি, ভালো লাগে, এটা আমার খুব পছন্দ। তিনি এই বিষয়টাতে আলোকপাত করেছেন, মনে রেখো এটা, হ্যাঁ, আলোকপাত করেছেন। ইম্পর্টেন্ট ইস্যুস ইন বিল্ডিং এ হ্যাপি এন্ড সিকিউর ওয়ার্ল্ড। অফ দিস the most notable are the future energy crisis of human race, essential importance of renewable energy, safe drinking water crisis for future generations and so on। তাহলে এগুলো নিয়ে বলছেন, আরো তুমি পয়েন্ট বাড়াইতে পারো, নো প্রবলেম, তাই না? ওকে। তো দ্বিতীয় প্রশ্নটা যদি বলি যে ডেসক্রাইব দ্য রিলেশন এবং পপুলেশন ডেভেলপমেন্ট এন্ড গ্রোথ, তুমি একটু মিলে নিয়ে তোমার সাথে, এটা তোমার সাথে আমার উত্তর মিলতে হবে এমনটা না। With the increasing number of
পপুলেশন ডেভেলপমেন্ট বিকামস নেসেসারি। জনসংখ্যা বাড়লে অবধারিতভাবে কি বলো? উন্নয়ন অবশ্য আবশ্যিক না? জি স্যার, উন্নয়ন জরুরি। এনার্জি স্যার আবার মিউট হয়ে গেছে। ইজ ভাইটাল ফর ডেভেলপমেন্ট। আর 2000 এর মধ্যে কত হচ্ছে জনসংখ্যা বাড়বে? গ্লোবাল ইকোনমি, তাহলে গ্লোবাল ইকোনমিক গ্রোথ উইল ইনক্রিজ এট এ রেট অফ 3% পার ইয়ার। 3% হারে কি বাড়বে বলো? কি বাড়বে না? জিডিপি বাড়বে গ্লোবাল, হ্যাঁ। বলো ভাই। এনার্জি ইউজ অলসো ইনক্রিজ বাই 50%। এগুলো যখন বাড়বে, এনার্জি ইউজ কি কমবে নাকি বাড়বে? বাড়বে। বাড়বে স্যার। হুম। তাহলে অতএব আমরা বলতে পারি ইট ক্যান বি সেড দ্যাট রিলেশনশিপ এবং পপুলেশন ডেভেলপমেন্ট এন্ড গ্রোথ ইজ ইনএক্সট্রিকেবলি ইন্টারলিঙ্কড, বা মানে ইন্টারলিঙ্কড, পার্ট এন্ড পার্সেল, তাই না? একটা ছাড়া একটা যখন বাড়ে অবধারিতভাবে অন্যগুলো বাড়বেই। জনসংখ্যা বাড়তেছে, ডেভেলপমেন্ট এবং গ্রোথ অবধারিতভাবে কি না বাড়লে ধ্বংস হয়ে যাবে, তাই না? বাড়া লাগবেই একটা একটার সাথে জড়ান। তো তুমি মোটামুটি এটা এটা এই প্রশ্নটা লেখা একটু কঠিন, তারপরেও তুমি এটাতে সময় ব্যয় করতে গেলেই ঝামেলা করবা। উম, মোটামুটি অনুমিত উত্তর লিখতে হবে যদি সময় বাঁচাইতে চাও। এরপরে তোমার একটু আবার বলে রাখি, ধরো তুমি দ্বিতীয় এটা তো 2 নম্বর প্রশ্নটা, এই প্রশ্নটা লেখার তো আশঙ্কা, খারাপ করার আশঙ্কা আছে কিনা বলো, একটু বলো। স্যার আছে স্যার স্যার, এটা একদম তিন তিন সরাসরি অ্যান্সার তি- আছে কি? এটা তিনটা বিষয় আছে, সরাসরি তাহলে আনসার নাই তো মানে তিনটা অনুমান? তিনটা যদি আমরা লিঙ্ক করতে না পারি তাহলে সমস্যা হবে হ্যাঁ, না। তাহলে কিন্তু ঝামেলা আছে না। হ্যাঁ, কারণ পুরো প্যাসেজের এখন আমার একটু কথা শোনো। এই ক্ষেত্রে তোমরা একটা কাজ করো, আমি চাই না যে এটা একদম 2 নম্বরে 2 নম্বরটা সরাসরি আগে লিখে ফেলে, এখানে তুমি একটু ব্রেক করো। ব্রেক মানে কি বলো? আমি চাই না যে প্রথম প্রশ্ন লেখার পরে দ্বিতীয় বাকিগুলো। প্রশ্নটাতে তোমার কোনো দুর্বলতা ধরা পড়ুক, দুর্বলতা ধরা পড়ুক, তুমি 3 নম্বরে চলে যাও। একটু খালি আমার জায়গা রেখে আমার পয়েন্ট তারপর বুঝো। CC। মানে খালি জায়গা রাখো, যদি খালি জায়গা রাখার আশঙ্কা করো যে তুমি ইয়া নাও করতে পারবা, ধরো সিরিয়াল, এখন আমার মনে রাখবো এটা একটা কৌশল, রণকৌশল। আমি ধরো খালি জায়গা রেখে এরপর যে ভালো লিখতে পারবো তাও তো নিশ্চয়তা দিতে পারছো না, কিন্তু আসলে পারবা এই প্রশ্নটার হ্যাঁ ক্ষেত্রে? স্যার। ফলে আমি চাই যে তুমি 1 নম্বরের জন্য তো খালি রাখবে, 1 নম্বরটা লেখা যাবে, নো প্রবলেম। 2 নম্বর তুমি B নম্বরে না লিখে C নম্বরে যাবা, D নম্বরে যাবা, E নম্বরে যাবা, তারপর B নম্বরটা লিখবা। আমি কি কথা বুঝতে পারছি কিনা? যে প্রশ্নটা দুর্বল এটা কি তুমি শুরুর দিকে উপস্থাপন করবা নাকি মাঝখানে কোনো একটা গ্যাপে ঢুকে দিবা? লাইনটা আরেকবার উত্তর করো, কি বলছি। স্যার স্যার, এটা কি স্যার সিরিয়াল ব্রেক করতে পারবো স্যার? সিরিয়াল ব্রেক করতে পারবা, সমস্যা নেই, কিন্তু ওই এই কাজ করতে পারবা না। এখানে 8টা প্রশ্ন লেখা, এখানে লিখছো 6টা প্রশ্ন বা 7টা প্রশ্ন, আবার বললা যে কি, আবার শেষের দিকে লিখছো 3টা প্রশ্ন বাদ। এরপরও বুদ্ধি আছে। আমি স্যাররে জিজ্ঞেস করছিলাম, বললাম যে স্যার যদি বাই চান্স এমন কেউ ভুল করে ফেলে, ধরো আহ ধরো কি ভুল করছে, ধরো 8টা প্রশ্ন লেখা তুমি ভুলে চলে গেছো, বা 8টা তুমি ভুল করে ফেলছো, 2টা প্রশ্ন লেখা হয় নাই, তখন কি করবা? আবার কোশ্চেন নাম্বার যেটা ছিল ওটা দিয়ে দুইটা তখন আনসার করব। না না না, তুমি ওই নিচে একটা হিন্টস দিয়ে রাখবা আর কি। মানে আমার এই প্রশ্ন, ওই বাকি 2টা প্রশ্ন উত্তর মিসিং কোথায় দেখুন বলো, পিছনে। ক্লোজ শিট নম্বর 1 2 এরকম একটা দিয়ে মানে তুমি অবশ্যই হিন্টস দিয়ে রাখবেই। হিন্টস দিয়ে রাখতে হবে, হিন্টস না দিলে কি হবে, মানে একটা নির্দেশনা দিয়ে রাখবা যে তোমার এই প্রশ্নটা মিসিং হওয়ার কারণে, আচ্ছা। মানে যে নেক্সট 2 কোশ্চেন্স ইজ রিটেন এইটা নম্বর, বলো কেন হিন্টস দিবা সেটা বলো। স্যার মার্কের ওনাদের এখানে একটা আমি শিট দেওয়া আগেই হয় হয়ে যায় স্যার। মার্কের জন্য, অর্থাৎ মার্কের স্যার জন্য sheet যদি দেয়। এটা না দেখেন, বাকি 2টা প্রশ্ন তোমার আছে, মিস্টেক হইতেই পারে, ম্যানেজ তখন বুঝতে মানে নেবে, পারবে। কিন্তু স্যার যদি দেখে যে 1 নম্বরে তুমি 8টা লিখছো, শুনো, স্যার কিন্তু সাথে সাথে কি করছেন, খাতা দেওয়ার ডাক দেন নাই, কাজটা লিখে নাম্বারটা কোথায় লিখছেন বলো তো একটু। একটা মার্কশিট শিট থেকে দেয় স্যার ওখানে ওনাদের, উঠে ফেলেন। একটা শিটে উঠাই মার্ক দেয়। কোশ্চেন অনুযায়ী মার্কশিট মার্ক থাকে স্যার। শিট। মার্কশিটে দিয়া ফেলছেন, আর জি স্যার। কাটাকাটি করার সুযোগ নেই, মার্কশিটে দিয়ে ফেলছেন। অতএব মানে তুমি যদি পরে লিখো আর আর তো শেষ হয়ে গেল। এই জন্য যদি বাই চান্স, আমি বলছি যদি বিপদে পড়ে গেলা,
হয়তো মিস করে ফেলছো। ওই যে জালাল দেখো না লিখছে যে 9টাও লিখছে, পরে কোনটা লিখছে, আর শেষ সময় ছিল না, এবার এটা চলে গেছে। আমি কি আমার কথাটা বুঝতে পারছি? জি স্যার। এখন স্যার তো এটা হ্যাঁ, হলো যে আমরা মনে স্যার রাখবো আমরা সিরিয়াল ব্রেকের কোশ্চেন, যে বিষয়টা। হ্যাঁ শুনুন, আমরা কোশ্চেন ব্রেক না করার নিয়তেই পরীক্ষার হলে যাব। আমাদের টার্গেট হলো সিরিয়ালি লিখবো। কিন্তু যদি বাই চান্স দেখি যে দ্বিতীয় প্রশ্নটাই আমার, কারণ প্রথম প্রশ্নটা যাই পড়ুক না পড়ুক দ্বিতীয় প্রশ্নটা শিওর পড়বে, তাই কিনা বলো? শিওর, জি স্যার। কারণ আমার খাতার প্রথম দিকে। অর্থাৎ দ্বিতীয় প্রশ্নে আমি কোনো দুর্বলতা দেখাতে চাই না। আমি, তোমরা যদি আমার মেসেজটা বুঝে থাকো, ইয়েস বলো। স্যার বুঝলাম, কিন্তু এটা ইমপ্রেশন খারাপ হয়ে যাবে না? নো, ইমপ্রেশন খারাপ হবে না, মনে রাখবা যে yes, এটা ইমপ্রেশন, তুমি তো মনে রাখবা সি নম্বর লিখছো, ইমপ্রেশন খারাপ হবে না। আগে দেখবে স্যার নাম্বার খেয়াল করবে না, তুমি এই নাম্বার ব্রেক করছো কিনা তাতে কিছু যায় আসে না, কিন্তু লিখবে যে তোমার কোয়ালিটি ঠিক আছে কিনা। তো তুমি যদি প্রথম দিকে ব্যাড ইমপ্রেশন দাও, যেটাতে আমি ভিকটিম, মানে যেটা আমি নিজে তোমার বুঝাইছিলাম কোন পরীক্ষার প্রশ্নে, ওই যে কোন একটা আমি একদিন বলছিলাম না যে ওই যে 35তম বিসিএস এর স্যার রার বাংলাদেশের, জনপদ নিয়ে বলছিলেন, রার হ্যাঁ রার জনপদ জনপদটা নিয়ে আমি লেখা, আমি যে আমার ওই মনে রেখো, আমি আর কথাটা রিপিট করি, প্রশ্নটা পাওয়ার পরে সবগুলো স্যার মিউট হয়ে গেছেন প্রশ্ন আবার। লিখতে হবে। দেখো তোর স্যার নেটওয়ার্ক মিউট হয়ে সমস্যা। গেছে আপনি। নম্বর করে রাখতে। তো 1 নম্বর প্রশ্নটা কি আমার ভালো প্রস্তুতি ছিল? স্যার স্যার কিছুই কথা না, শোনা শোনা যায় যায়নি না। না স্যার। স্যার। কতটুকু শোনো নাই বলো, শুরু থেকেই মিউট ছিলেন, কি কয়? যেটা আর জনপদ লেখার এখান থেকে। কোন জায়গা থেকে? হ্যাঁ ও, মানে অর্থাৎ রার জনপদ থেকে, হ্যাঁ হ্যাঁ, এবার শোনো, মানে রার জনপদ ওই প্রশ্নটা আমার মগজে মাথায় ছিল না। এবং তোমরাও যদি দেখো, তোমরাও হয়তো এটা ভালো করার কথা না ইনস্ট্যান্টলি, কিন্তু বাকি প্রশ্নটা 9টা প্রশ্ন দেখবো যে তুমি এখনো ভালো করবা। কিন্তু আমার শয়তান আমারে বুদ্ধি দিল কি, কি বুদ্ধি দিছে বলো, যেহেতু সবগুলা প্রত্যেক লিখতে হবে, নাম্বারটা লিখো। প্রথম শয়তানের থেকে শুরু পরামর্শে করতে আমি হবে। এক প্রথম থেকে শুরু করছি, কিন্তু এই প্রথম 4 পৃষ্ঠা লিখে আমার কাছে মন চাইছিল যে পৃষ্ঠা ছিঁড়ে ফেলি। এই যে হতাশা ধরছে, আর বাকিগুলো খারাপ হয়েছে। আর নাহলে এখানে 59, এখানে আমার অনেক ভালো, এখানে অনেক ভালো নম্বর আসতো, মানে ওই ওই প্রশ্ন পরীক্ষাটাতে, ওই ইয়াতে। স্যার এটা বুঝতে পারছি এখন স্যার। সবাই তো মিউট হয়ে যাচ্ছে আবার। মিউট হয়ে যাচ্ছে স্যার। স্যার শোনা স্যার মনে যাচ্ছে হয় না। লুজ কানেক্টে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার বোঝা স্যার যায় না। আপনার কথা হ্যাঁ। কিছুক্ষণ পর পরই শোনা যাচ্ছে না। আর আর তুমি স্যার সেটিংটা একটু চেক করলে ভালো হয়, মানে এবার আপনার কথা শুধু মিউট হয়ে যাচ্ছে। এবার শুনতে পাচ্ছ কিনা? জি স্যার এবার একটু শোনা চেক যাচ্ছে। করে আবার মিউট জি হয়ে স্যার যাচ্ছে। এখন শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে স্যার। ওকে, স্যার আমার একটা বলো কোশ্চেন ছিল। বলো। হ্যাঁ স্যার এটা তো বুঝলাম থিমেটিক কোশ্চেনের ক্ষেত্রে এটা যদি সিরিয়াল ব্রেক করা যায় আমি করলাম, কিন্তু স্যার 1 থেকে 7 পর্যন্ত যেটা আছে, যেমন আমি এলিগেটর লেটার এটা ভালো করতেছি, সেক্ষেত্রে যদি এটা আগে লিখি সমস্যা হবে কি? 7 নাম্বার আগে লিখলাম বা 6 নাম্বার আগে লিখলাম, 1 নাম্বার লাস্টে লিখলাম, এই ক্ষেত্রে অসুবিধা হবে কি? হ্যাঁ, দাঁড়াও, আবার বলো কি বলছিলাম। স্যার আমি বলতেছি যে আমাদের লেখার সুবিধার্থে দেখা গেলো যে থিমেটিক কোশ্চেনে যে 10টা কোশ্চেন আছে এটা আমি সিরিয়াল ব্রেক করলাম, অর্থাৎ এ বি লেখার পরে সি পরে লিখলাম বা ডি লাস্টের দিকে লিখলাম, এটা ঠিক আছে। স্যার আমি বলতেছি যদি আমি দেখা যাচ্ছে যে লেটার টু এডিটোরিয়াল সমস্যা এটা নেই, ভালো সমস্যা নেই, পারতেছি তবে অথবা সিরিয়াল ধরে রাখতে স্যারের জন্য ব্যাক করলে সমস্যা নাই। আচ্ছা ঠিক ও আছে, ও ও ধন্যবাদ। ও ও সরি সরি সরি, না এই কাজটা করো না, আমি বলি এই ক্ষেত্রে তুমি চেষ্টা
তার কথা বোঝা যাচ্ছে না স্যার, মিউট হয়ে স্যার গেছে। কিছুই শুনতে পাইনি স্যার, মিউট হয়ে গেছেন আবার। বলো যে না, আমি আমার আমি লিখছো দাঁড়াও, আমি স্যার স্যার আপনি মিউট হয়ে গেছে সরাসরি তো বলতে স্যার। পারেন না স্যার? 30 সেকেন্ড সময় দাও, আমি ঠিক করতেছি। যখন আনসার দেন শুধু তখনই মিউট অনলি হয়ে যায়, 30 সেকেন্ডস। বাকিগুলো আবার ঠিকঠাক। দাও তো এখানে ইউজের ওই দাও না, এই তো দিলাম হয়েছে। বাকিরা একটু মিউট করে ফেলেন, বাকিদের কথা তো আসছে। আমরা সব শুনতেছি, আমরা সবাই শুনতেছি কিন্তু। এখন না আমার আমি এখানে রে করতে সমস্যা হচ্ছে, আমার কাছে রিস্টার্ট দিলে ঠিক আছে। ওকে, দাঁড়াও একটু নেটওয়ার্ক চেঞ্জ করতে হবে। উর্মিলা দেব, মিতু আপু, আপনি একটু মিউট করেন। এটা কি বলা হয়, ঘর পোড়ার মাঝে আলো পোড়া দেয়া, এটা বুঝছো কিনা? এই টার্মটা কি শুনছো কি? না স্যার। বুঝো না, একজনে ঘর পড়তেছে, না স্যার, আরেকজন কি করছে, আরেকজন বলতেছে যে আলো ঘর যেহেতু পড়াইতে পড়তেছে দিতেছে। আমি আলুটা একটু পোড়াইয়া সিদ্ধ করে নেই, আলু ভর্তা খাবো। বুঝছো না, এমনি আমরা কিসের যন্ত্রণায়। মানে এক বিপদের মধ্যে আর একটা বিপদ আনা। হ্যাঁ 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 হ্যাঁ, এমনি একটা বিপদ চলতেছে, আবার ওইখানে কি একজন বিপদের মধ্যে একজনের সুবিধা নেওয়া স্যার। কথা শুনতে পাচ্ছ কিনা? জি স্যার, এখন শোনা যাচ্ছে। স্যার আবার মিউট হয়ে গেছেন। ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? স্যার এখন শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমার সাথে সাথে বলো। আচ্ছা তারপরে লাস্ট, সরি আমি স্যার আমি কোন কোশ্চেন প্রশ্ন? করেছিলাম 1 স্যার থেকে 7 থিমেটিক এর কোশ্চেনটা ক্ষেত্রে। নিয়ে। ও স্যার 1 মানে থেকে আমি 7 এর মধ্যে কোনো সিরিয়াল ব্রেক করা যাবে কিনা? ব্রেক করো না, না 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 করো না। আমি বলতে চাচ্ছিলাম যে তোমরা মনে রেখো, থিমেটিক কোশ্চেন না লিখলে সামারি এবং লেটার টু এডিটর ভালো লেখার কোনো স্কোপ নাই। সামারিতে লেখা অসম্ভব, উল্টাপাল্টা লিখবে তখন। যে কেউ যদি দুই একটা প্রশ্ন সলভ করে থাকো, আমার এই কথা ইয়েস না বলে দাও। জি স্যার, আমি একটা পরীক্ষা দিচ্ছি, ওখানে যদি প্রশ্নগুলো উত্তর ভালোভাবে দেওয়া না যায় তাহলে সামারি হ্যাঁ, এবং সামারি এডিটর লিখতে পারবে যাবে। না তুমি, অতএব এখান থেকে ব্রেক করার কোনো সুযোগই নেই। তো অতএব আমাদের চেষ্টা থাকবে একদম প্রথম থেকে দেওয়ার জন্য, এটা একটা ক্রেডিট আর কি। হ্যাঁ আচ্ছা, তারপরে আইসো, দাঁড়াও, তারপরের প্রশ্নটা ছিল কি? তো ওকে ডান। তো হোয়াট ইজ দ্য সায়েন্টিস্ট কালাম ওরিড অ্যাবাউট? তো ইন হিজ স্পিচ ডক্টর কালাম ভয়েসড পার্টিকুলার কনসার্ন ওভার দ্য ফিউচার এনার্জি ক্রাইসিস অফ ম্যানকাইন্ড অ্যাকর্ডিং টু হিম। আচ্ছা এইখানে কিন্তু এই দেখো, হোয়াট ইজ দ্য, এইখানে কিন্তু আমার উত্তর শেষ। এখানে কিন্তু উত্তর খুঁজে এই সমস্ত ক্ষেত্রে আমার দেখো, উম, কোন বিষয়ে মিস্টার কালাম উদ্বিগ্ন ছিলেন? এক কথায় বলো, কোন বিষয়ে উদ্বিগ্ন ছিলেন? ফিউচার স্যার এনার্জি ফিউচার ক্রাইসিস। এনার্জি শেষ ক্রাইসিস। তো, শেষ তো, কিন্তু দেখবো যে লেখা তুমি একটা আবার একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগবা যে আরে। তো এখন এই জন্য একটু পাশে ওই দেখবা যে যখন খাম্বা বসানো হয়, খাম্বারে সাপোর্ট দেওয়ার জন্য দুই পাশে দুইটা আহ, টান টোন দেওয়া হয়, দেখছো কিনা এরকম কখনো ঘটনা? স্যার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এরকম কিছু একটা সাপোর্ট দিও, যে বাক্যটা ইয়ে করার জন্য, যেটা তোমার অপ্রাসঙ্গিক না হয়। অর্থাৎ আমি কি বললাম, মিস্টার কালাম উদ্বিগ্ন কি নিয়ে? তো উদ্বিগ্ন তিনি এই কথা কিন্তু আমি এখানে বলে ফেলছি। তো এরপরে আমার এখন সাপোর্ট দিচ্ছি আর কি, যে অ্যাকর্ডিং টু হিম দ্য এক্সিস্টিং এনার্জি সোর্সেস অফ হিউম্যান বিংস উইল সুন রান আউট, দ্রুতই শেষ হয়ে যাবে। হি অলসো এক্সপ্রেসড এ স্পেশাল কনসার্ন ওভার দ্য ফিউচার। এই যে এই কথাটা কিন্তু আমি এখানে ইয়ে করছি, মনে রাখবা যে তিনি কিন্তু এখানে আর একটা বিষয় নিয়ে উদ্বেগের কথা বলছেন, কোনটা সেটা?
শুধু কি এনার্জি ক্রাইসিস নিয়ে বলছেন ইয়েতে? না ওটার না স্যার, ওই যে কার্বন ওয়াটার ডাইঅক্সাইড নিয়েও বেড়েছে বলছেন বইটা। আর কার্বন। ওকে, হ্যাঁ। এই জন্য আমি কি বলছি, একটা তোমাদের নিয়মের মধ্যে একটা কথা লিখছি, শুনো, দুইটা লাইন, স্পষ্ট 2 লাইন গ্যাপ রাখার জন্য। কোথা থেকে কোথায় বলো, মানে একটা স্পষ্ট গ্যাপ রাখবা 2টা প্রশ্ন উত্তরের মধ্যে। প্রত্যেকটা কোশ্চেনের শেষে স্যার। হ্যাঁ, যদি বাই চান্স যদি মনে করো যে একটা লাইন আমার অ্যাড করা সম্ভব হয়, অ্যাড করে দিতে পারবা। ধরো তোমার এখানে প্রথমে উত্তর করে আসছো, কি বলো, প্রথমে উত্তর করে আসছো, প্রথমে তুমি এটা লিখছো যে তিনি কোন বিষয় নিয়ে উদ্বিগ্ন ছিলেন, ফিউচার এনার্জি ক্রাইসিস, এনার্জি ক্রাইসিস, কিন্তু শেষের দিকে এসে দেখলা যে তিনি বিশেষভাবে, উদ্বিগ্ন। তো আমি এই জন্য ইংলিশ লেখার সময় তুমি একদম পার্টিকুলারলি গ্যাপ গ্যাপ দিয়ে লিখবে, যেন একটু টাইনা টেনে উপরে নিচে সংযোজন বিয়োজন বাই চান্স করা যায়। আচ্ছা, তারপরে আবার আইসো। স্যার স্যার এইখানে না একটা কথা ছিল আগে ইয়াতে, যে টেরোরিজম নিয়েও একটা কথা ছিল, যে হি অলসো আনভেইলড ইস্যুস লাইক ও ডাইনামিক্স আচ্ছা, অফ টেরোরিজম, তো ও, এটাও না কি দিতে তা পারবো? তা না তা না 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 না, উদ্বেগ প্রকাশ করেন তিনি 2টা বিষয়। এই প্যাসেজটা যদি আমরা পড়ি, বক্তৃতা তো অনেক বড়, কিন্তু প্যাসেজের আলোকে প্যাসেজে কোন 2টা বিষয়ের কথা ফুটে মানে বিশ্লেষণ করছেন তিনি, শুধু এটা নিয়ে মানে তিনি স্যার ওটাও লিখেছি, সাথে স্যার ওই ইন্ডিয়া 3 নাম্বার পয়েন্ট ওইটা দিচ্ছি। তিনি উদ্বেগ প্রকাশ করছেন, মূলত কনসার্ন যেটা বেশি, যেটাতে বেশি ছিলেন, সেটা হলো তুমি দেখবে তিনি আলোচনা করছেন এগুলা নিয়ে, এই সমস্ত বিষয়গুলো, ডাইনামিক্স অফ টেরোরিজম নিয়ে কথা বলছেন। ওইখানে উদ্বেগ প্রকাশ করছেন কিনা আমি জানি না, আমরা জানি না, এখানে এই প্যাসেজে বলে নাই। এই প্যাসেজে 2টা বিষয়, ফিউচার এনার্জি ক্রাইসিস নিয়ে বলছে, আর হইলো কি বলো, ওয়াটার ফিউচার ওয়াটার ওয়াটার ফর ফিউচার জেনারেশন, তাই না? 2টা বিষয় নিয়ে বলছে, এই কথা বুঝছো কিনা? এছাড়াও তিনি আরো অনেক বিষয় নিয়ে বলছেন, এই যে ধরো ওই যে উদ্বিগ্ন, ওই যে তাহলে ওই যে ড্রট ড্রট ড্রটও তো উদ্বেগের বিষয়, তাই না? ওকে, তো মূলত উদ্বেগ শব্দটা ওই 2টা ক্ষেত্রে বেশি প্রযোজ্য আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা স্যার। আচ্ছা, হ্যাঁ। এরপরে মেসিভ বার্নিং অফ ওয়ার্ল্ডস কোল রিজার্ভস মে লিড টু এ ওয়ার্ল্ড, এই লাইনটার অর্থটা, এই লাইনটা ইয়াটা কি বলছে, যে ডু ইউ সাপোর্ট দিস ভিউ? ইয়েস, অ্যাবসলিউটলি আই সাপোর্ট দিস ভিউ। এক্সেসিভ বার্নিং, আচ্ছা, এখন আমি এই লাইনটারই মানে রাখবা প্যারাফ্রেজিং করে দেয়া, প্যারাফ্রেজিং করে দিছি কি, excessive burning of coal can cause environmental catastrophe on earth, তাই না? প্রচুর পরিমাণে যদি কোল পোড়ানো হয় তাহলে একটা বড় রকমের পরিবেশগত দুর্যোগ দেখা দিতে পারে। যখন কোল বার্নিং, when coal burns it carbon combines with the oxygen in the earth in the air and forms carbon dioxide. যারা সায়েন্সে আছে এটা ভালো জানার কথা, কার্বন ডাইঅক্সাইড কিভাবে করতে। কার্বন ডাইঅক্সাইড along with other greenhouse gases such as methane, nitrous oxide, CFCs, are changing the composition of atmosphere and are adding to greenhouse effect. However, মোট কথা হলো যে আমরা এই লাইনটারই এইখানে যা আছে এইটারই প্যারাফ্রেজিং, যদি বলে যে এই বাক্যটার ব্যাখ্যা করার জন্য তুমি চাইলে ওইটারে কমপ্লেক্স, সিম্পল কমপ্লেক্স করে একটা মানে ওইটারই একটা ব্যাখ্যামূলক কথা বলো, ফোকাস রাখতে হবে অবশ্যই এটার দিকে, এইটার উপরে ফোকাস করে তুমি কিছু লাইন এক্সটেন্ড করবা। স্যার একটা আচ্ছা, কথা, এখানে তো গ্রিন হাউসের আদার্স গ্যাস সম্পর্কে ডেসক্রিপশন ছিল না, তাহলে আমরা নো, এই যে ডেসক্রিপশনটা দিচ্ছি। মানে মোট কথা হলো যে ওই আলটিমেট বলো, মানে আলটিমেট আলটিমেট প্রভাবটা কোথায় এসে পড়তেছে বলো। বুঝতেছি স্যার, অ্যাটমসফিয়ারে গ্রিন হাউস ইফেক্টের উপর আসতেছে বুঝতেছি, কিন্তু যে শব্দগুলো নাই প্যাসেজে টোটাল না, ওই এখানে একটা কথা শুনো, নাই। এখানে না না কিছু প্যাসেজ তো নাই, প্যাসেজের কথা না, এটা হলো এখানে কিন্তু বল কি প্যাসেজের উপর রাখছে নাকি আমার হাতে ছাড়ছে সেটা বলো। আমার উপর ছাড়ছে যে জাস্ট আমার এইটা চাইতেছে যে আমি মতামত দিব, আমার মতামতটা কি এক্ষেত্রে সাপোর্ট, মতামতটা কি এখন সাপোর্ট কিনা এবং এক্সপ্লেইন হোয়াই অর হোয়াই নট, তাহলে ব্যাখ্যা করতে গেলে তো আমার ব্যাখ্যায় কি আমার ব্যাখ্যামূলক বক্তব্য আসবে না? কিন্তু স্যার অনেক সময় তো প্যাসেজটা দেওয়া যায় প্যাসেজের ভিতর থাকতেই, প্যাসেজ থেকে বের হতে নিষেধ করে। না, এটা হলো অ্যাকর্ডিং টু প্যাসেজ। আমি তোমার স্পষ্ট করে আমার ক্লাসে মনে খেয়াল করছো কিনা, যখন বলা হবে অ্যাকর্ডিং টু প্যাসেজ তাহলে প্যাসেজের আলোকে ব্যাখ্যা করব, আর যখন এমন কিছু থাকবে না, যখন আমার কাছে দেয়া হবে, যখন আমার এক্সপ্লেন, তাহলে এখানে কি আর এটার কোনো আমারে বলো এই বাক্যের কোনো এক্সপ্লানেশন এই প্যাসেজে দেয়া আছে কিনা, হ্যাঁ বা না, এক কথা বলে দাও। স্যার এটা করে দেওয়া আছে না স্যার, যে এটা এই বাক্যটা দেয়া আছে, নাই স্যার নাই, এই বাক্যটা দেয়া আছে, কিন্তু এই বাক্যের কোনো ব্যাখ্যা প্যাসেজে দেয়া আছে কিনা?
ব্যাখ্যা তো নাই, কিন্তু এখন আমার নাই। কথা হচ্ছে কার্বন ডাই অক্সাইড ইনক্রিজ হচ্ছে, এটা হিন্টস আছে, কিন্তু হুম। মিথেন বা আদার্স ইনক্রিজ হচ্ছে, এটা তো হিন্টস নাই। নাই তো, এটা থাকবে না তো। এটা তাহলে মানে এই কার্বন ডাই লেখাটা, অক্সাইড বৃদ্ধির ফলাফলে কি হচ্ছে না হচ্ছে, এটা কি আসলেই কথাটা যৌক্তিক কিনা, এই জি স্যার, যৌক্তিক যৌক্তিক। সেটা যৌক্তিকতা যৌক্তিক, আমি স্যার ওটা বলতে চাই না। কার্বন ডাই অক্সাইড বৃদ্ধির কারণে গ্রিন হাউস ইফেক্ট হচ্ছে, এটা ডিরেক্ট বলা যাচ্ছে, যেহেতু প্যাসেজের সাথে এটা লিঙ্ক। কিন্তু হ্যাঁ মিথেন বাড়তেছে বা সালফার ডাই অক্সাইড বাড়তেছে, এটা ডিরেক্ট কোনো শোনো, প্যাসেজে নাই, আমি এটা আমি আবার নিউট্রাল। বলে রাখলাম, যদি তোমারে বলে যে এক্সপ্লেইন করো তুমি তোমার মতো করে, তোমার ভিউ বলছে এটা প্যাসেজ, ইটস নট অথরস ভিউ, ইটস ইউর ভিউ, ইউর অপিনিয়ন। তাহলে তোমার অপিনিয়নে কি তুমি কোনো কথা, তোমার মত, তুমি কি প্যাসেজ থেকে কথা বলবা নাকি নিজের মতামত উপস্থাপন করবা? স্যার কথা করলাম হচ্ছে এখন, কিনা না এটা দুটো শোনো। নিয়েছি না, এই জন্য হ্যাঁ কোশ্চেনটা হ্যাঁ, আপনাকে আমি করতে না চাই। এটা 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 নিশ্চিত থাকবা, যদি বলা হয় অ্যাকর্ডিং টু প্যাসেজ তাহলে প্যাসেজের আলোকেই। আর যদি আমার হাতে বল দেয়া হয়, আমার ওপিনিয়ন বলতে বলা হয়, তাহলে আমারটাই বলবো। মানে হোয়াট আই এম থিঙ্কিং, আমি কি ভাবছি, আমার ভাবনাটা। এই যে তুমি এটার সাথে যে ক্লোরোফ্লোরো কার্বন, মিথেন টিথেন, এটা যে জড়িত, এই ভাবনাটা আমি শেয়ার করতে পারছি। এটা যদি আমি এই সম্পর্কে ধারণা না থাকতো, আমি কি পারতাম সেটা বলো? না স্যার পারতাম না। অতএব আমি এটা পরিষ্কার করলাম যে আই হ্যাভ মানে আমি কিছু জানি, হ্যাঁ অ্যাড আইডিয়া, করে আই দিলাম। হ্যাভ এন আইডিয়া রিগার্ডিং দিস, আমার একটা আইডিয়া আছে। এটা দিয়ে কিন্তু স্যার আমার একটা মানে মানে আমার পূর্ব জ্ঞান যাচাই করে নিছেন। পরিষ্কার আমার স্পষ্ট করে বলো, কারোর যদি এগুলো মানে এই গ্রিন হাউস গ্যাস বা এই 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 ধরনের পরিবেশ ইকোলজিক্যাল ডিজাস্টার সম্পর্কে ধারণা না থাকে, তিনি কি এটার ব্যাখ্যা করতে পারবেন কি পারবেন না? না পারবেন পারবেন না। না স্যার। পারবেন না, ঠিক আছে। এই হলো তাহলে আমি, যেহেতু আমি আমার ব্যাখ্যা আনতে পারবো, তাহলে পরিষ্কার বিষয়, অ্যাকর্ডিং টু প্যাসেজ বা প্যাসেজ থেকে উত্তর দেওয়ার কথা বলা হলে, প্যাসেজ থেকে উত্তর নেয়ার ধারণা দেয়া থাকলে প্যাসেজ থেকে নিতে হবে। আর যদি আমার মতামত চায়, আমার ভিউ চাই, প্যাসেজের বাইরে, প্যাসেজ থেকে নিতে হবে এমনটা না, বা প্যাসেজের ভিতরে কোনো ব্যাখ্যাও নাই, তাহলে আমি আমার মতো করে এক্সপ্লেইন করতে পারবো। ক্লিয়ার বিষয়টা? স্যার, এই প্রশ্নের উত্তরে আমি গ্লোবাল ওয়ার্মিং প্যারা নিয়ে আসছিলাম, যে গ্লোবাল ওয়ার্মিং জন্য কার্বন ডাইঅক্সাইড দায়ী আর তার জন্য কার্বন দায়ী। নো মানে প্রবলেম, দুটো। আমি বলে রাখি, মনে রাখবে, বয়স ব্যাখ্যা করো ওয়াই অর অন, ডু ইউ সাপোর্ট দিস ভিউ। তুমি যদি তুমি এটা সাপোর্ট করো তাহলে, বা সাপোর্ট না করো, নাও করতে পারো, তাহলে ব্যাখ্যা করো তোমার মতটা এখানে, মানে মানে এক্সপ্লেইন ইউর অপিনিয়ন। হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, হোয়াট ডু ইউ মিন বাই দ্য পটেনশিয়াল ডেঞ্জার অফ নিউক্লিয়ার? এবার আচ্ছা, এবার বলো, হোয়াট ডু ইউ মিন বাই দ্য পটেনশিয়াল ডেঞ্জার অফ নিউক্লিয়ার এনার্জি? কথা স্পষ্ট আছে এখানে। আচ্ছা এখন বলো, এখানে এইখানে এইখানে একটা খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনে এই উত্তরটা আমি কিভাবে সাজাইছি। পটেনশিয়াল ডেঞ্জার অফ নিউক্লিয়ার এনার্জির পটেনশিয়াল ডেঞ্জারটা কি, তুমি পটেনশিয়াল ডেঞ্জার বলতে কি বুঝো? তাহলে বলছে দেখো, তুমি কি বুঝো? তাহলে এখানে প্যাসেজে নিউক্লিয়ার এনার্জির কোনো আশঙ্কার কথা বলা আছে কিনা? স্যার ছিল, স্যার এবং একটা ওইটা লাইনই বলা চেরনোবিল, ছিল, ইসরায়েলের চেরনোবিলে। চেরনোবিল যে এটা, চেরনোবিল। ওইটা এবার নিয়ে কথা দেখো, আমি আমার উত্তরটা দেখো, দ্য পটেনশিয়াল ডেঞ্জার অফ নিউক্লিয়ার এনার্জি মিনস ইট কুড বি ক্যাটাস্ট্রফিক এট এনি মোমেন্ট, মানে ডেঞ্জারাস, তাই না, হার্মফুল এট এনি মোমেন্ট, মানে ধরো কি, ডিভাস্টেটিং যে এট কোনো এনি সময় মোমেন্ট, বিপর্যয় সৃষ্টি করতে পারে। বিপজ্জনক হয়ে যেতে পারে। এরপর দেখো, উই হ্যাভ সিন, হোয়াট ডু ইউ মিন ভাই? দেখো এটার উত্তরটা আমি আমার এই সিম্পল ল্যাঙ্গুয়েজ, উই একদম আবেগ মানে হৃদয় থেকে কথাটা আনার চেষ্টা করবা। উই হ্যাভ সিন নিউক্লিয়ার পাওয়ার ডিজাস্টার্স ইন চেরনোবিল ইউক্রেন এন্ড ফুকুশিমা জাপান। এবার বলো, ফুকুশিমার কথা আছে কিনা এখানে? স্যার প্যাসেজে নাই, না এগুলোই তো স্যার। মানে নাই। প্যাসেজের বাইরে তাহলে আমি করতে পারবো না। প্রথমে প্যাসেজে আনছি, প্যাসেজের মতামত উপস্থাপন করছি। যেহেতু বলছে হোয়াট ডু ইউ মিন বাই, কথা আমার দিকে তাকাইয়া কথাটা শুনুন। যদি প্যাসেজ কোনো বক্তব্য প্যাসেজ থেকে, প্যাসেজের আলোকে প্যাসেজ থেকে লিখবো। আর যদি হোয়াট ডু ইউ মিন, তুমি কি মনে করো, তো যেহেতু আমার উপর বলটা ছাড়ছে, আমি আগে প্যাসেজের আলোকে বিশ্লেষণ করলাম যে এখানে প্যাসেজে চেরনোবিলের কথা বলছে। আর ফুকুশিমার ঘটনাটা ওনার পরে, এর পরে 2003-এর ওনার বক্তৃতার পরে ঘটছে। তাহলে আমার একটা প্রেজেন্ট আইডিয়া আছে, অর্থাৎ আমি আমার বক্তব্য এখানে উপস্থাপন করতে পারলাম। তাহলে বলো, আগে কি আমার আমার মতামত উপস্থাপন করলাম নাকি আগে প্যাসেজের বক্তব্য উপস্থাপন করছি? আগে প্যাসেজ দিলাম, তারপরে আমার মত। আচ্ছা, এবার দেখো, এখন এখন বললাম যে হ্যাঁ, তো আবার দেখো, এখন আমি খুঁটি বাড়াচ্ছি, প্লিজ খেয়াল করে দেখো। তোমরা মনে রাখবো এখানে আর কিন্তু উত্তর, তাহলে কি বুঝো, যে কোনো মুহূর্তে এই বাক্যটাতে দেখো, প্লিজ আনমিউট মিউট করে ফেলো, সবাই মিউট করে ফেলো প্লিজ, কথা বলো না একটু, আমার সময় কম।
মানে এখানে কিন্তু আমাদের বক্তব্য শেষ। তুমি কি মনে করো পটেনশিয়াল ডেঞ্জার অফ নিউক্লিয়ার এনার্জি? হ্যাঁ, নিউক্লিয়ার এনার্জি যে কোনো মুহূর্তে ইয়ে হইতে বিস্ফোরণ টিস্ফোরণ করতে পারি, তার এদিকে বড় বড় বিপর্যয় আছে, ফুকুশিমা এগুলোতে দেখলাম। আচ্ছা, এরপরে কি বক্তব্য সাজাতে পারি? এবার দেখো আমি কি দেবো। আনলাইক আদার পাওয়ার প্ল্যান্টস, any explosion of nuclear energy could result in death of countless people and loss of great deal of property. Unlike, like নাকি unlike? লাইক বলছেন আনলাইক? এই কি শোনা যাচ্ছে? আনলাইকই ঠিক আছে স্যার। হ্যাঁ, ঠিক আছে। আনলাইক, লাইক না আনলাইক? আনলাইক মানে কি? মানে স্যার অন্যান্য প্ল্যান্টের মতো হয় না। আনলাইক আদার বার্ডস, আনলাইক মোস্ট আদার বার্ডস, ওই যে ভালচার্স ডোন্ট হ্যাভ, মানে এটা অনুবাদ করছিল তোমরা, অন্যান্য পাখির মতো, অন্যান্য পাখির থাকলেও এটা নাই। তাহলে এই লাইনটার অর্থ হলো যে অন্যান্য পাওয়ার প্ল্যান্টে ততটা বিপদ নাই যতটা কার আছে বলো? নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের, তাই না? হ্যাঁ, যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের যে কোনো বিপর্যয় অসংখ্য, হ্যাঁ, জীবন, অসংখ্য মানুষের প্রাণ নাশ থেকে সম্পদের হানি ঘটতে পারে, যেটা অন্যান্য পাওয়ার প্ল্যান্টে তেমন যে আশঙ্কা অন্যান্য পাওয়ার প্ল্যান্টে নেই, তাই না বলো? জি স্যার। What, according to Mr. Kalam, solution for future energy crisis? According to Mr. Kalam, the main solution of future energy crisis is to find out renewable energy sources, especially solar energy. সত্য কথা কিনা কিনা? তিনি কিন্তু বলছেন তো, কারণ অন্যান্য ইয়ার চেয়ে অ্যাডভান্টেজ এটা বেশি আছে, তাই না? আচ্ছা, তো এখন তো এটা উত্তর হয়ে গেছে এক বাক্যে। তো এখন আমি বলছি যে ডিপেন্ডেন্স অন এক্সিস্টিং এনার্জি সোর্সেস ইনক্লুডিং ফসিল ফুয়েলস should be reduced as soon. Reliance on renewable energy alone can save the world from future energy crisis. ওই যে আমার এই কথাটারই সাপোর্ট দেওয়ার জন্য আরো আমি এখানে বাড়ানোর মতো কোনো ওয়ে আর খুঁজে পাই না। তোমরা কি এখানে অন্য কিছু বাড়াইতে পারছো? আর দেখো যে এখানে কলম থাইমা যাচ্ছে। তো এখন আমি বললাম যে সমাধান কি দিয়েছেন? সমাধান দিয়েছেন তিনি যে কি বলো, রিনিউয়েবল এনার্জি। তো তো এখন কি বললাম, কারণ ডিপেন্ডেন্স অফ বর্তমানে যে এক্সিস্টিং এনার্জি সোর্সেস আছে, ফসিল ফুয়েল সহ, এগুলা যে কোনো এগুলা খুব দ্রুততম সময়ের মধ্যে কি হয়ে যাবে বলো? কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। অতএব যদি আমরা রিনিউয়েবল এনার্জির উপরে নির্ভর করি, সেটাই হয়তো ফিউচার এনার্জি ক্রাইসিসের সম্ভাব্য সমাধান হবে, তাই না? এবং আচ্ছা, ওয়াই ডু ইউ থিঙ্ক পিপল শুড লুক ফর রিনিউয়েবল এনার্জি? জাস্টিফাই ইউর আনসার, একেবারে পুরা। যদি আমার আনসার জাস্টিফাই করতে বলা হয়, সরাসরি কি আমি আবার বলো, আমি কি সরাসরি আমার মতামত দিতে থাকবো নাকি প্যাসেজের আলোকে দেবো আগে? প্রথমে প্যাসেজের আলোকে দিব স্যার। খুব ভালো করে খেয়াল করতে। ডক্টর কালাম মেড ইট ক্লিয়ার দ্যাট দ্য এরা অফ উড এন্ড বায়োমাস ইজ অলমোস্ট ওভার। বলো, শেষ হয়ে গেছে এটা? Natural gas and oil will run out in the few next decades. Power generation, আমি ব্যাখ্যা করতেছি ওইখান থেকে। Power generation by burning coal will কি বলো, bring environmental disaster. ওই পুরো বাক্যের কথা একটু নিয়ে আসছি। Reliance on nuclear power can be devastating for mankind. এই চারটা কথা আমি ব্যাখ্যা করছি। Therefore তাহলে এই প্যাসেজে এই কথাটি স্পষ্টভাবে ক্লিয়ার করা হয়েছে। এগুলা এরকম এরকম শেষ হয়ে যাচ্ছে, কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে, এটা এই বিপদ, এটার ওই বিপদ। Therefore, I think that people of world should look for renewable energy to build a happy and prosperous earth. ওকে, এটা ভালো উত্তর লিখছি, আমি নিজের সার্টিফিকেট দিচ্ছি। এটা একদম পুরোপুরি এই সংক্ষিপ্ত পরিসরে এটা ভালো হয়েছে। প্রথমে তাহলে আমি বলো, যখন আমার মতামত চাইছে, তাহলে কি আমি সরাসরি আমার মতামতে গেলাম নাকি প্যাসেজের আলোকে আগে দেওয়ার চেষ্টা করছি? প্যাসেজের আলো। ওকে, এরপরে আমি চাইলে আরো বিকজ দিয়ে আরো অনেক কথা বাড়াইতে পারি যদি সময় থাকে। আচ্ছা, এবং মনে রেখো যে বাস্তবে তা হচ্ছে। এই যেমন ধরো, আমরা কিন্তু তেল গ্যাস থেকে বের হওয়ার চেষ্টা করছি। ভবিষ্যৎ প্রজন্মের যে গাড়ি কি তেলে চলার দরকার আছে? না। হ্যাঁ, কিসে চলবে বলো? গাড়ি চলবে কিসে? সোলার এনার্জি দিয়ে।
সোলার, এবং শুধু ধরো আগামী 2030 সালের মধ্যে দেখবা যে এখন যে তেল গ্যাসের গাড়ি যেগুলো আছে এগুলো সব চেঞ্জ হয়ে যাবে। অলরেডি এখানে তো হাইব্রিড গাড়ি চলতেছে, এফএই লেভেল হাইব্রিড, বুঝছো কিনা? হাইব্রিড গাড়ি কোনটা? না দুইটাই। স্যার। হ্যাঁ, ব্যাটারিতে চলতেছে, সোলারে চলতেছে, মানে অনেক ভালো ব্যাকআপ দেয়, যদিও দামটা একটু বেশি। তেল মানে তেলের গাড়ি অপেক্ষাকৃতভাবে কমে যাচ্ছে, এবং ওইটাতে অনেক সাশ্রয়ী, অনেক সাশ্রয়ী। তেল তো অনেক টাকা তেল কিনতে হয়। তো এবং দেখো যে শুধু পানির মাধ্যমে, এটা জানো কি, শুধু পানি ব্যবহার করে গাড়ি চালানো যাবে। জি স্যার, এটাই যে হাইড্রোজেন ফুয়েল না কি যেন একটা বলেছে। ওইটারই ইয়েটাই করে। স্যার তো 2023 সালের মধ্যে হাইড্রোজেন ফুয়েলকে কাজে লাগাতে তো হবে। দেখো এই আমি বলে রাখি, অর্থাৎ মানে থিঙ্ক কর। এবং দেখবো যে কাপ্তাইতে, দেখবো যে কাপ্তাইতে গেলে যে জলবিদ্যুৎ কেন্দ্র, মানে ওইগুলোতে ওই ওই জলবিদ্যুৎ না, ওই যে এখানে দেখবো যে প্রচুর পরিমাণে সোলার ইয়ে বের হয়েছে। তো ধীরে ধীরে কিন্তু তেল থেকে বেরো, কারণ এটা আমলে নিচ্ছে, মানে ওনাদের বিজ্ঞানীদের যে আশঙ্কাটা, যে ফলে এটারে আমলে নিয়ে কিন্তু ওই তেল গ্যাস থেকে বের হয়। আর অলরেডি অনেকটাই অনেকটাই সক্ষম হয়েছে না? অনেক উন্নত দেশের মধ্যে দেখবে যে প্রচুর পরিমাণে উইন্ড এনার্জি তেল থেকে বের হয়ে আসতেছে, তেল থেকে ব্যাপক হারে বাড়া। 2030 সালে দেখবো যে তেলের ব্যবহার একেবারেই কমে গেছে। স্যার হম। স্যার এক্ষেত্রে ইউক্রেন রাশিয়া যুদ্ধ কিন্তু বাহাবা পাবে, কারণ ওরা না থাকলে আমরা সংকটটা বুঝতাম না এত বেশি করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর। নিঃসন্দেহে এই সংকটটা তৈরি হয়েছে তো এখান থেকে, হ্যাঁ হ্যাঁ, নিঃসন্দেহে। আচ্ছা, what did Mr. Kalam suggest about water for future generation? In his speech, suggest Kalam also expressed concern over the future water energy crisis of the world. So he shows 4 ways to get safe water, for safe drinking water. Reallocate water supply, find new water sources, reduce water demand or consumption, or reuse. What এই দেখো আরেকটা মজার বিষয় বলে রাখি। হোয়াট নলেজ হ্যাভ ইউ হ্যাড অ্যাবাউট গ্রিন এনার্জি? এইখানে কি প্যাসেজে কিছু পাইবা কিনা? তো প্যাসেজের লাস্ট লাইনে একটা কথা বলা আছে যে গ্রিন এনার্জির ইউজ করতে হবে। তো এইখানে যদি বলো যে আমার এইখানে যখন বল আমার হাতে দেওয়া হয়েছে, আমি এটা হ্যান্ডেল করব, যে বেসিক্যালি গ্রিন এনার্জি মিনস রিনিউয়েবল এনার্জি, এরপরে গ্রিন এনার্জি ইজ এনার্জি, মানে যেটা হলো যে তুমি এটা ব্যাখ্যা করে দিবা নিজের মতো করে। ঠিক আছে? এবং গ্রিন এনার্জি রিনিউয়েবল এনার্জির সোর্স গুলো কি কি? উইন্ড পাওয়ার, জিও থার্মাল, হাইড্রো পাওয়ার, নিউক্লিয়ার, সোলার পাওয়ার, এগুলা, তাই না? নিজের মতো করে একটু ব্যাখ্যা করে দিলে হবে। সাজেস্ট সুইটেবল টাইটেল, যে কোনো একটা টাইটেল তুমি নিতে পারো। ওকে, দ্য টাইটেল অফ দ্য প্যাসেজ মে সিমস ডিফারেন্ট টু ইচ রিডার, however after a thorough study I think this passage may have a suitable title: quest for happy, prosperous and secure planet earth. ওকে, হ্যাঁ। আচ্ছা, এবার একটু আমি সামারিটা বলে দিই। সামারিতে কি লিখছো? রাইট এ সামারি অফ দ্য প্যাসেজ উইদিন। আচ্ছা, সামারিতে দেখো, আবার সামারি তোমরা লিখছো কিনা আমি জানি না, কেউ লিখছো? কেউ, এনিওয়ান? Yes, sir. কি বলবা? কি বলার মতো সুযোগ আছে? The passage pays attention to the ways of regarding the growth of technology and life না, technology শুনতে পাচ্ছি না, and শুনতে পাচ্ছি না। আরেকজন আর কেউ লেখা থাকলে স্পষ্ট বলো, আমি বুঝিয়ে বলতেছি। ওকে, তো আমি যদি পুরো প্যাসেজটাতে কি নিয়ে আসি, যে ফর্মার ইন্ডিয়ান প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম টকড অ্যাবাউট টেকনোলজি, এনভায়রনমেন্ট, ইকোলজি, টেরোরিজম, রিভার নেটওয়ার্কিং, স্পেস টেকনোলজি এটসেট্রা এট 19 ইন্ডিয়ান সায়েন্স কনফারেন্স। কার দ্বারা? এটা হলো প্রথম প্যারার সামারি। যদি বলে এক কথায়, পুরো প্রথম প্যারার সামারি হলো যে ফর্মার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, আমি সব বাদ দিয়ে শুধু ফর্মার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া রাখছি, আনহলে আহ, চেনা যাইতো না কোন আবুল কালাম। স্যার আচ্ছা, সামারি নিয়ে একটা কোশ্চেন ছিল। দাঁড়াও একটু, আমি বলতেছি। পুরো প্রথম প্যারার সামারি যদি বলো, প্রথম প্যারার সামারি এটা, পুরো প্রথম প্যারার সামারি এটা। বলো প্রথম প্যারা তো। কোথায় আছো? বলো কোথায় আপনার ছিলাম? মিউট ছিল আপনার।
মিউট ছিল না, ফোন আসছিল, স্যার বলো প্রথম বলো। প্যারার সামারি স্যার। প্রথম প্যারা সামারি এতটুকুই। এরপর হি ওয়াজ পার্টিকুলারলি কনসার্ন অ্যাবাউট ফিউচার এনার্জি ক্রাইসিস অফ দ্য হিউম্যান রেস। ঠিক আছে কিনা? He presented the limitations and negative effects of wood, fossil fuels, and coal and nuclear power as a source of as an energy source, and suggested to look for renewable energy, especially solar energy. এটা হলো ওই বাকি পুরা ওই অংশটার সামারি, যে এই দেখো এই অংশটার পুরো এই অংশটার সামারি। এই মাঝখানে যে পুরা মানে সোলার এনার্জি নিয়ে তিনি যে বিষয়টা নিয়ে উদ্বিগ্ন ছিলেন, যে বিষয়টা নিয়ে ছিলেন তিনি, ওই বিষয়টার সামারি, ওই প্যারা দুইটার সামারি হলো এটা, যে তিনি বিশেষত উদ্বিগ্ন ছিলেন হিউম্যান ক্রাইসিস, এনার্জি ক্রাইসিস নিয়ে। প্রথমে তিনি হি প্রেজেন্টেড দ্য লিমিটেশনস এন্ড নেগেটিভ ইফেক্টস অফ wood, fossil fuels, coal, nuclear power, and as energy sources, তাই না? And suggested to look for renewable energy, especially solar energy. Yes or no বলো? এটা পুরো অংশটা হলো মানে, অর্থাৎ তার যে উদ্বেগ এবং সমাধান, প্রতি বছর এত ব্যারেল টেরেল, এত এত বিলিয়ন ব্যারেল খরচ হয়, এগুলো তো আমার সামারির দরকার নেই। এরপর হলো যে হি অলসো ওয়ার্নড অ্যাবাউট ওয়াটার ফর ফিউচার জেনারেশন ইন অর্ডার টু, তিনি সমাধান দিচ্ছেন এটা। এখন তোমার আমি বললাম যে ওই যে চোরাই বুদ্ধি, চিকন বুদ্ধি যেটা, সেটা হলো তুমি যদি চিন্তা করো যে প্রথমত হলো যে প্যাসেজটাতে এপিজে আব্দুল কালাম মূলত একটা ভাষণ দিচ্ছেন, এখানে তিনি কয়েকটা বিষয় উল্লেখ করছেন, দুইটা বিষয়ের কথা বললা। তারপরে তুমি 2 নম্বর প্রশ্ন বাদ দাও, তার একটা বিষয় নিয়ে বেশ উদ্বেগ ছিল, এই যে এখান থেকে নিলা উদ্বেগের বিষয়টা বলছেন। তারপর তুমি নিয়ে আসলা যে এখানে কি, যে এই 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 সবগুলা এই কয়েকটা প্রশ্নের মিলে তুমি এই লাইনটা বানাই ফেলো, যে উদ্বেগ গুলা ছিল কি, যে ভবিষ্যৎ ফিউচার এনার্জি ক্রাইসিস, অন্যান্য সবগুলো সোর্স শেষ হয়ে যাবে। এই কয়েকটা প্রশ্নের আলোকে তুমি কয়েকটা লাইন লিখলা, তারপরে শেষে বলে দিলা যে তিনি সমাধান খুঁজে পাইছেন কোথায়, বলো কোথায় না, রিনিউয়েবল এনার্জিতে। তবে তিনি সোলার। ভবিষ্যতে যে পানি সংকট দেখা দেবে সেটারও তিনি একটা সমাধান দিয়ে গেছেন। তো আবার বললাম, যদি বাই চান্স তোমার সামারি বানাতে বেশি সমস্যা হয়, টাইম কিল করে, তাহলে আমরা আমরা ভাবনাটা কোথা থেকে শুরু করব বলো? থিমেটিক কোশ্চেনের প্রশ্নগুলো পর্যায়ক্রমে চিন্তা করে তুমি একটার পর একটা লাইন বসাইলে একটা সামারি তৈরি হয়। ওকে, আবার বললাম কোনো মতে এটার মধ্যে এই প্যাসেজের ওই যে পরিসংখ্যানগত তথ্যটা, অর্থাৎ বিশেষত ওই প্যাসেজ থেকে, এই প্যারাগুলা থেকে, এগুলা থেকে কোনো আনার দরকার নেই। পুরা প্যাসেজটার সামারি যদি বলো, এখানে পুরা প্যাসেজটাতে কি বলছেন, পুরা প্যাসেজে হলো ভারতের সাবেক বিজ্ঞানী রাষ্ট্র রাষ্ট্র প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম বিজ্ঞান সম্মেলনে একটা ভাষণ দিয়েছেন, এই বিষয়গুলো নিয়ে আলোকপাত করেছেন। তিনি বিশেষভাবে জোর আরোপ করছেন যে ভবিষ্যতে ফিউচার এনার্জি ক্রাইসিস নিয়ে তিনি বিশেষভাবে আলোকপাত করছেন, কারণ বিদ্যমান সবগুলো সোর্সে তখন শেষ হয়ে যাবে। তিনি এগুলো নেগেটিভ দিকগুলা উপস্থাপন করেছেন, ক্ষয়িষ্ণু দিকগুলা উপস্থাপন করেছেন, এবং সমাধান হিসাবে তিনি একটা দিছেন, কি দিছেন না, রিনিউয়েবল এনার্জির কথা বলছেন, তবে বিশেষত কি সোলার এনার্জি। আর এছাড়াও তিনি পানি সংকট সমাধানের উপায় বলে গেছেন। ওকে, কথা কি বুঝছো কিনা? ওকে, হ্যাঁ, আরো আমি শেষের আরো আরো কিছু করাবো আগামী। একটা হোমওয়ার্ক দিয়ে রাখলাম, হোমওয়ার্কটা হলো হোমওয়ার্ক কোনটা দিলাম বলো, কোনটা কাজ দিলাম বলো? আগামী শুক্রবার, বঙ্গবন্ধু আগামী ওনাকে নিয়ে। শুক্রবার আমরা একটু ভাইবা নিয়ে কথা বলবো ক্লাসের ওই 8টায়। 8টায় মানে কি, 8টা মিন বাংলাদেশ সময় রাত 8টায়। ওই ভাইবা রাত 8টায় কথা বললে আমি কি করব বলো? ওই যে আবার আমরা যথাসময় 9টার সময় কি আসবো, 9টার সময় আমাদের হ্যাঁ, করা কি, বলো 9টার বঙ্গবন্ধু সময়। ফরেন পলিসি। বঙ্গবন্ধুর ফরেন, নো নো নো, এটা হচ্ছে আমি রচনা পার্ট 2, এসে সেকেন্ড পার্সন। এসে পার্ট 20টা রচনা, 15-20টা রচনা অ্যানালাইসিস করবো, আমি দেখা রাখতেছি। আচ্ছা স্যার। মানে ওই যে রচনাগুলা কোনটার মধ্যে কোন কোন পয়েন্ট আনা উচিত, ওইটা যদি মনোযোগ দিয়ে শোনো, 15-20টা রচনা সম্পর্কে তোমার ধারণা তৈরি হবে। আগামী ক্লাসে 20টার মতো রচনা আমি
পয়েন্ট আউট করা যাবো যে এই পয়েন্টগুলো, এই রচনাটা আসলে এই পয়েন্টগুলো আলোচনা করা উচিত। কমন পড়লে আলহামদুলিল্লাহ, না পারলে ফিসাবিলিল্লাহ, কিছু করার নেই আমার। কথা বুঝতে পারছি? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। স্যার, সামারি নিয়ে একটা কোশ্চেন ছিল। বলো। স্যার, আপনি যে বিষয়গুলো বললেন এইগুলোই ফলো করব। এখন যদি আমি একটা ফরম্যাট অনুযায়ী জাস্ট স্টার্টিং এ দুইটা সেন্টেন্স আর লাস্টে এন্ডিং এ দুইটা সেন্টেন্স যদি ফরম্যাট অনুযায়ী ব্যবহার করি, সামারির ক্ষেত্রে কোনো অসুবিধা হবে কিনা? বেশি ফরম্যাটের বা শব্দ বেশি ব্যবহার করতে পারবা না। ওই যে তো দিস দুইটা ইজ সেন্টেন্স দুইটা সেন্টেন্স দিস ইজ দিস ইজ ফোকাল দ্য প্যাসেজ। ফোকাল দিস দ্য ফোকাল অ্যাটেনশন অফ দ্য প্যাসেজ, এই লাইনটা নিতে পারো। কিন্তু সামারিতে নাই এমন কোনো কথা কোনো মতে ব্যবহার করা যাবে না, সাবধান। সামারিতে নাই এমন কোনো কথা ব্যবহার করা যাবে না, ঠিক আছে? এই জন্য প্যাসেজ স্যার মানে, হ্যাঁ আইএলটিএস রাইটিং এ যেমন, যে রিডিং রাইটিং এ যেমন ওই যে প্রশ্নগুলো থাকে 5-6টা, প্যাসেজের সঙ্গে ক্রিয়া লেখা থাকে, আমি 2 নম্বর প্রশ্ন উত্তর ওখানে একা একা পাবো। তাহলে হ্যাঁ এই হ্যাঁ, আরেকবার থিওরিটিক কি? কোশ্চেনও কি সেরকম হয়? কোনটা থিমেটিক কোশ্চেন? মানে তাহলে 1 নম্বর প্রশ্নের পরে 2 নম্বর প্রশ্নের উত্তর দেওয়া থাকে প্যাসেজ, এরকম থাকে মানে আইএলটিএস রাইটিং এর মতো? একজন প্রশ্নটা ক্লিয়ার করে বুঝাইতে পারবো আমারে, ওর কি জানতে চাওয়াটা? বলতেছি আমার এটা যেভাবে লিখবো প্যাসেজ ওয়াইজ, আমাদের থিমেটিক কোশ্চেন গুলো কি ওইভাবে প্যাসেজ ওয়াইজ আসে কিনা, মানে প্যাসেজের ফার্স্ট প্যারা, সেকেন্ড প্যারা, থার্ড প্যারা, হ্যাঁ, কোশ্চেন এই পর্যন্ত থিমেটিক সবগুলো এরকমই ছিল, এরকমই ছিল, এরকমই ছিল, এরকমই ছিল। মানে উল্টাপাল্টা, ওই যে আইএলটিএস যেরকম উল্টাপাল্টা কাজ করে, মানে এরকম সাধারণত করে না। ধরো একটা মোটামুটি আছে না, ওই যে প্রথম মানে ধারাবাহিকভাবে প্রশ্নগুলো হয়, মানে এরকমটা না যে একটা প্রশ্ন এখান থেকে 2 নম্বর প্রশ্ন শেষ প্যারা থেকে উল্টাপাল্টা করে দেয় না, এরকম হয় না। এবং জি উচিত না, এটা এটা উচিত না। উচিত না, উচিত না এই জন্য কারণ পরীক্ষকরাই তোমার এই পরীক্ষা, মনে রাখবা প্রশ্ন করার কিছু ক্রাইটেরিয়া আছে, একজন প্রশ্নকর্তার কিছু কিছু যোগ্যতা থাকা দরকার। প্রথমত হলো যে যিনি প্রশ্ন করছেন তিনি এটা মাথায় রাখেন, এই প্রশ্নটা তাকে দিলে তিনি কতটুকু কেমন করতেন। দেখবা যে মাঝে মধ্যে বাংলাদেশ ব্যাংকে না কোন জায়গায় যেন একটা অ্যাবসার্ড প্রশ্ন আসছে, তোমরা মনে থাকার কথা, কেউ অবান্তর, ফাউল, ফালতু, এই প্রশ্ন তোর কেউ পারার কথা মানে 30-35 পাওয়ার মতো এবিলিটি নেই অনেকের। এমন একটা প্রশ্ন কথা তোমরা দেখছো কিনা শুনছো কিনা জানি না, আমি দেখছি এই গত 2-3 বছরের মধ্যেই এত কঠিন রাফ এন্ড টাফ আর প্রশ্ন অডিট আসছে। পরীক্ষা একটা কোশ্চেন এরকম আসছিল, মানে কোনো হ্যাঁ, এই মানে কিচ্ছু কোন করা একটা, হ্যাঁ হ্যাঁ, আমি বাংলাদেশ ব্যাংক না কোন একটা পরীক্ষার প্রশ্নে, মানে হ্যাঁ ওডিটেই আমার কাছে মনে পড়তেছে, একটা মানে একটা কোশ্চেন আমি বলি ননসেন্স স্যার ওখান কোশ্চেন। থেকে, জাস্ট একটা কোশ্চেন বলি। কোশ্চেনটা ছিল এরকম যে এ পর্যন্ত ওডিআই বিশ্বকাপ ফাইনালে কয়জন প্লেয়ার সেঞ্চুরি করছে, এটা কি কোনো কোশ্চেন হতে পারে আপনি বলুন? মানে আমি বললাম তো, টোটাল প্রশ্নের উত্তর করার মতো কোন প্রশ্ন করে নাই এরকম। অধিকাংশ প্রশ্ন এগুলো হলো যে মানে ননসেন্স কোশ্চেন, কোশ্চেন এটা হলো যাদের মানে পূর্ব হয়তো কোনো একটা মেকানিজম ছিল এখানে, কিছু লোককে নিয়ে নেবে, কোনো দুরভিসন্ধি ছিল এখানে, আমরা হলে এই ধরনের প্রশ্ন তার ওনারে কিন্তু অনেক উনাকে। কম মার্কসে অনেকে জব হয়েছে স্যার, এখানে হ্যাঁ, স্যার 70-এ এটা অনেক কম কিন্তু মার্কসে অনেকে জব হয়েছে স্যার। হ্যাঁ, তা সত্য সত্য কথা। নয় স্যার, এটা তো প্রিলিতে ছিল মনে হয় স্যার, 12, 13, 15 পেয়েও নাকি প্রিলি টিকেছে স্যার, এটাও শুনেছিলাম। কিন্তু তবে স্যার এটা আমার উচিত না, এটা কলিগের এটা জব হয়েছে এটা- 15.5 পেয়ে। স্যার 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 কিন্তু আমার তবে কলিগের জব হয়েছে 15.5 পেয়ে, আর আমার হয়েছে 19.5 পেয়ে স্যার। এটা দেখেছে তোমার। জি স্যার, আমার 19.5 ঠিক পেয়ে আছে স্যার ঠিক এটা আছে, জব হয়েছে হ্যাঁ স্যার। এবার আমি বলছি যাক আমাদের, কিন্তু তুমি কি মনে করো এটা এটা ওয়াইজ কোশ্চেন হয়েছে আদৌ? ধরে নিলাম এটা প্রশ্নটা ফ্রেশ মানে পরীক্ষাটা ফেয়ার হয়েছে। না স্যার, না স্যার, না স্যার, এটা একদমই বাজে একটা কোশ্চেন ছিল। আমরা জাস্ট শুধু আগে গেছি স্যার সায়েন্স ব্যাকগ্রাউন্ড বলে, সায়েন্স থেকে যে 6-7টা কোশ্চেন আসছিল এই 6-7টাই পারছিলাম। ওই যে মানে এটা হলো ওই যে এক আর প্রশ্ন ইয়ে আছে, ম্যাথ, সায়েন্স আর ম্যাথ। এই ধরনের প্রশ্নকর্তা নিয়ে আমার একটা স্যার আমার গল্প বলছিল, আব্বা অনেক আগে, যে এক স্যার স্কুলে না, এক স্যার নাকি গণিত পারতেন না, হ্যাঁ, প্রত্যেকদিন এসে হম্বি তম্বি বিভিন্ন কথাবার্তা বইলা কাটাই চলে যায়, হ্যাঁ। তো এখন কোন তোদের গার্ডিয়ানরা অভিযোগ দিছে হেডমাস্টারের কাছে যে স্যার তো কিছু অঙ্ক পারে না নাকি পড়ায় না এরা স্যার। তো স্যার অভিযোগ শুনে তো প্রচন্ড ক্ষিপে গেছে, প্রত্যেকদিন এসে যে স্কুলে স্যারদেরকে স্টুডেন্টদেরকে মারধর করতেন, নিজে অঙ্ক দিতেন মিয়া, হ্যাঁ। তো এরপরে এসে বলতেছে যে এখন তোরা নাকি বলছিস যে আমি অঙ্ক পারি না, আজকে অঙ্ক দিলাম দেখি কর তোরা, আমি অঙ্ক পারি না দেখ, যে খালি কলার দাম 10 টাকা হইলে আমার বয়স কত? তো এই প্রশ্ন উত্তর কিভাবে বার করবো বলো? এক হালি কলার দাম 10 টাকা হইলে আমার বয়স, স্যারের বয়স বের করতে হবে।
তখন ওরা তো ভয়ে শেষ যে আজকে মাইরে ফেলবে স্যার। তো একজন উত্তর দিতেছে, স্যার পাইয়ে গেছি, ফলাফল মিলছে। বলে যে কত? বলে যে আপনার বয়স 40। বলে যে কিভাবে বের করলি? বলে যে, স্যার আমাদের বাড়িতে একজন আছে আধা পাগল, তার বয়স 20, আপনি পুরা পাগল, এজন্য আপনার বয়স 40। তো বিষয়টা হলো এরকম আর কি, যে কিছু প্রশ্ন করতে এরকম কিছু খাইয়া না খাইয়া প্রশ্ন করেন। প্রশ্নের একটা প্রশ্নকর্তার এরকম দেখো, প্রশ্নকর্তার একটা যোগ্যতা আছে, এটা বিএড এ পড়ানো হয়। প্রশ্নকর্তা ওই প্রশ্নে নিজেই পরীক্ষা দিলে আহ, মানে একটা স্ট্যান্ডার্ড নাম্বার পাবেন কিনা সেটাকে যাচাই করা হয়। অন্তত 60% তিনি নিজেই পারবেন এই প্রশ্ন যদি, অনুরূপ একটা প্রশ্ন যদি তাকে করা হয় এবং এই সময়ের মধ্যে তিনি উত্তর করতে পারবেন। প্রশ্নকর্তার গুণাবলী থাকা লাগে, হ্যাঁ। তো হাইবার ঠিক আছে। ও দাঁড়াও, তুই একটা মনে করছো একটু গণিতের গল্প করে নেই। 31তম বিসিএস আছে গণিতে, তো আমি বকলম বলতে গেলে, এগুলো আমার গণিতে আমার এমনি ভালো লাগে না। কোনো হিসাব নিকাশ করে, আমি ব্যাংকের চাকরি ছেড়ে দিছি এক কারণে, মানুষের টাকা গয়না রাখবো এটা আমার পক্ষে সম্ভব না। তারপরে তো এখন পরীক্ষা যেহেতু গলা দোকরণ তো করা লাগবে, হ্যাঁ। আমি কিন্তু কোনো সময় 30-এর কমে পাই নাই, এটা আমার সৌভাগ্য আর কি, যদি আমি 30 পাওয়ার মতো যোগ্য লোক না। আহ, তারপরে কি হয়েছে, তো এখন একটা হাই স্কুলে একটু সময় দিলাম। হাই স্কুলে ইংলিশ টিচার হিসেবে ঢুকলাম, বুঝছো? ঢুইকা রেসিডেন্সিয়ালে ঢুইকা ঢুকছি কি হিসেবে বলো, ইংলিশ টিচার, কিন্তু পড়াইতেছি কি বলো, গণিত। ম্যাথ স্যার। গণিত স্যার ম্যাথ। 6-এর, হ্যাঁ। হ্যাঁ দাঁড়া, নিজে তো অঙ্ক পারি না, কি করামো। রাতে এই ওই হোস্টেলের মধ্যে ওরা থাকতো, পোলাপান গুলা থাকতো। তো আমি এই বলতাম যে, এই কে রে, অঙ্ক ভালো পারে কে কে, অঙ্ক কারাগারে শিখতে যাও, চলে আসো। ওরা সবাই চলে আসতো, হ্যাঁ। আসার পরে বললাম যে এটা অঙ্কটা কর। তো আমি তো পারতেছি না, ধরো, হ্যাঁ। তো ওই কৌশিক সবচেয়ে ভালো স্টুডেন্ট ছিল, আমি বললাম যে দেখি কৌশিক, তুই ওদেরকে বুঝাতো, ওরা তো পারতেছে না। তো ও ভালো করে ধীরস্থির ভাবে বুঝাইতো। সাথে সাথে কে বুঝতো বলো? তার বুঝতে আমিও স্যার বুঝতাম। আপনি ওই যে বুঝছেন। আবার ওদেরকে ধমকাইতাম যে এরকম মাথার মধ্যে এরকম ঘিরে থাকলে হবে, মানে ওদেরকে মানে রেগুলার শাসন করতে হবে, মানে কিন্তু আসল টু টিচ ইজ টু লার্ন টুইচ। কাউকে শিখাইলে নিজেকে দুইবার শেখানো হয়। শিওর, মানে গণিতের সাপোর্ট নিও, মানে যেহেতু এখন নিয়ে আসো রেগুলার, এখানে কিন্তু যাদের গণিতের ব্যাকগ্রাউন্ড একটু ভালো, অন্তত 30-এর উপরে উঠলে কিন্তু দেখবা যে এর আগের বিসিএস গুলোতে যারা একটু গণিতে ভালো করছে তাদের কিন্তু একটা সম্ভাবনা অনেক বেড়ে গেছে না? অনেক অনেক বেশি বেড়ে গেছে, তাই না? তো হাওয়েভার স্যার আমি বলতে চাই, ভাইবা নিয়ে ক্লাসটা কি স্যার আগামীকাল ফেসবুক লাইভে হবে? হ্যাঁ হ্যাঁ, আমি বলতে চাই যে স্যার মনে রাখো ভাইবার বিসিএস ক্লাসটা কি ফেসবুক লাইভে হবে? লাইভে দিয়ে দেবো, সমস্যা নেই। ওই যে আরআরএস বিসিএস ভাইবা গ্রুপটাতে দেখো, এটা জি দেখি স্যার। আমি কারে রাখা যায়, হ্যাঁ। আর একটা কথা হলো, শোনো, মনে রাখবা যে এটা কিন্তু কম্প্যাক্ট একটা পড়াশোনা, কোনো বিষয়ে দুর্বলতা রাখো না মোটামুটি। আর লাস্ট কথা বলে দিই, এই বছর বিসিএস এ 100 জন প্রার্থী টিকবে, আমি এর মধ্যে একজন ইনশাল্লাহ। প্রতিদিন সকালবেলা এটা বলবা, ঘুম থেকে এটা বলবা, কেন আমি টিকবো না, কেন আমার মিস হবে। তখন দেখবো যে আমি একটু বেশি ঘুমাইছি, আমি মানুষের সাথে অপ্রাসঙ্গিক কথা বলছি, ক্রিয়েটিভ কমিউনিকেশন ছিল না কথার মধ্যে, ননসেন্স, ফাউল। মনে রাখবা, ট্রাই টু বি হ্যামলেট, হ্যামলেটের মতো তোমার চিন্তাটা একটু একটু ইয়া থাকুক, মার্জিত থাকুক। আমার খুব খারাপ লাগে কয়েকটা বিষয়, মানুষ এত ফালতু কথা বলতে পারে, এত ফালতু বিষয়। এই যে হ্যামলেটের কাছে যখন আসলো যে আহ, ওই একটা উল্টো আলতু ফালতু বিষয় নিয়ে কথা বলতে আসছে, কে বলো, হরাশিও। তাহলে বলছিল, দেয়ার আর মোর থিংস ইন হেভেন এন্ড আর্থ, হরাশিও, দেন আর ড্রিমড অফ ইন আওয়ার ফিলোসফি। আর কি নিয়ে ভাবাচ্ছ আমারে? কত চমকপ্রদ বিষয়, কত কত নান্দনিক বিষয় আছে ভাবার জন্য, তুমি আমার নিয়ে এগুলো ভাবাচ্ছ। সরি টু সে, তুমি মানে দেখবা যে যারা ইল কমিউনিকেশন, বাজে চিন্তার মানুষ, মানে এদের সাথে কাছ থেকে আপাতত দূরে থাকবা, যে তোমারে মানে তোমার প্রস্তুতির সাথে সাংঘর্ষিক বিষয়গুলোকে নিয়ে ভাবায় থাকো। মানে একদম ফ্রেশ মনে সহি দিলে আগাও মিস হবে না। মানে একদম পুরা প্রথম প্রথম বিসিএস গুলাতে যে উদ্দীপনা থাকে, যদি ভাগ্যে না থাকে সেটা ভিন্ন বিষয়, কিন্তু এমনটা যেন মনে না হয় যে তুমি তোমার চেষ্টার ঘাটতি ছিল, তোমার চেষ্টার ঘাটতি ছিল, এই দোষটা যেন না দিতে পারো। মানে আইসোলেটেড হও, ধ্যান জ্ঞান চিন্তা রাখো, ঘুম আসলে একটু কফি টফি খাও, দাঁড়াইয়া পড়ো, চোখে পানি দাও, একটু বেশি আলোতে থাকো,
একা একা কোনো রুমে থাকো না। একা একা রুমে থাকলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার সাথে আরেকজন সঙ্গী হয়, কে বলো তো? শয়তান। 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 একা রুমে থাকবা না, মানে আলোর মধ্যে থাকবা, মানে আলো, মানে আলো মানে লাইটের মধ্যে বেশি থাকবো, আবদ্ধ রুমের মধ্যে থাকো না। একটু যেন ফ্রেশ, যেন রাস্তার মধ্যে হাঁটলে কি তোমার ঘুমে ধরে নাকি? এমন জায়গায় পারবো যেন ঘুমটা না আসে। গাছতলায় যাদের বেশি ঘুম আসে, তুমি একটা কাজ করতে চলে যাবা, এমন একটা জায়গায় চলে যাবা যেখানে ঘুমানোর জায়গা নেই। এখানে যে হাঁটবা, হাঁটতে চলতে, ফুটবল খেলতে গিয়ে তুমি দৌড়িতে দৌড়িতে পড়বা, মানে যেই ওয়েতে তোমার রিসিভ করার পয়েন্ট। আমি কি, আমি রিনিউয়েবল এনার্জির 11টা পয়েন্ট মুখস্থ করব। হাঁটতে হাঁটতে বলো যে এই পয়েন্ট গুলা আমি মুখস্থ করবো, যে সংবিধানের মৌলিক অধিকার গুলা। আমি এইখান থেকে বাজারে যাব, বাজার থেকে হেঁটে হেঁটে আসবো, ঘুম তো আসবে না। একটা স্ক্রিপ্ট সাথে রাখো, হাঁটতে হাঁটতে পড়তে পড়তে যাও, হাঁটতে হাঁটতে ইয়ে করতে যাও, 100% শিওর মুখস্থ হয়ে যাবে। ঘুমও নাই কিন্তু তোমার পড়া হয়ে গেছে। এটা একটা ভালো টেকনিক। এটা আমি আমি নিজে এই বিষয়টা অ্যাপ্লাই করছি। কারণ অনেক ক্ষেত্রে দেখবা যে পরীক্ষার আগে কয়েকটা বিষয়, কয়েক জায়গায় ঘুমাইলে খুব শান্তি, পরীক্ষার আগে যে কি শান্তির ঘুম তোমার এটা বুঝতে পারবো না, এত ভালো লাগে ঘুমাইতে। আর কিছু কিছু ক্লাসের মধ্যে স্যার ক্লাস নিতেছেন, দুনিয়ার রাজ্য জুড়ে ক্লাস ঘুমাচ্ছে, ঘুমায় ক্লাসের মধ্যে ঘুমায় খুব শান্তি লাগে। তো আমার কথার সাথে কি আরো মিল আছে, নাকি শুধু আমি এক্সেপশনাল? না স্যার স্যার, অনেক প্রচুর মিল মজা। স্যার। দেখো যে কি শান্তি লাগে রে ঘুম, মানে কিছু কিছু ক্লাসে স্যার আসলেই ঘুম চলে আসে। স্যার আর ঘুম, কি বলো, মানে স্যার যখন আসেন ঘুমও সাথে নিয়ে আসেন, এরকম কিছু ঘটনা আছে। এরপরে হলো আর ইয়া উম, এই পরীক্ষার আগে তো এই জন্য কি করবা, নিশ্চয়ই তুমি বাজারে হাঁটতে যখন যাচ্ছ তখন তুমি ঘুমাচ্ছ না, তুমি হাঁটতে হাঁটতে চিন্তা করবা আমি এই একটা স্ক্রিপ্ট সাথে রাখবা, হাঁটবা, যাইবা আসবা মুখস্থ, যাইবা আসবা মুখস্থ, মনে রাখবা মেমোরি, মেমোরি যত বেশি তথ্য মুখস্থ করে রাখা সম্ভব, মুখস্থ করাকে এখন উৎসাহিত করি। যার যত বেশি মেমোরি সার যত মাথায় ঢুকাইতে পারতেছো, ইনশাল্লাহ হয়ে যাবে। খাতায় থাকলে লাভ নাই, রাখতে হবে মাথায়। খাতায় নাকি মাথায়? মাথায়। ঠিক আছে ইনশাল্লাহ, হ্যাঁ। ওকে, তাহলে দেখা হবে আগামী শনিবার ইনশাল্লাহ, শুক্রবার। আল্লাহ হাফেজ, হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। এক্সাম মাথার উপর থাকলে প্রচুর পরিমাণে এক্সাম এক্সাম দিবাই, লিখবা, লিখতে থাকবে, শুধু কলম আসসালামু আলাইকুম। চলবে। আল্লাহ ভরসা ইনশাল্লাহ, হ্যাঁ। আসসালামু আলাইকুম।